প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু জানাবে যে আমার কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ কিনা। জাস্ট আমাকে ইনফর্ম করো একটু তোমরা যে আমার কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ কিনা। আচ্ছা, তোমরা যারা রেগুলার ক্লাস করছো তারা ইতিমধ্যে আশা করি তোমরা খাতা কলম নিয়েই বসো, তাহলে তোমাদের জন্য সহজ হবে। কিছু কিছু জিনিস হয়তো লিখতে হতে পারে যেগুলো ক্লিপস্টোফেলের মধ্যে নাই, যে তথ্যগুলো ক্লিপস্টোফেলের মধ্যে আমরা পাবো না, সেই তথ্যগুলো তোমরা একটু খাতায় লিখে রাখবে, তাহলে সুবিধা হবে তোমাদের জন্য। পরবর্তীতে যখন আবার ক্লিপস্টোফেল পড়বে তখন তোমরা এগুলো লিখে রাখতে পারবে। তো যাই হোক, আমরা পড়ায় চলে যাব। আমরা ইতিমধ্যে 4টি ক্লিপস্টোফেলের ক্লাস সম্পন্ন করেছি। তোমরা যারা ইতিমধ্যে আমার সাথে ক্লাসে অংশগ্রহণ করছো, ক্লিপসের যে এক্সারসাইজগুলো দেয়া আছে সেই এক্সারসাইজগুলো কি তোমরা প্র্যাকটিস করছো কিনা একটু কমেন্ট করে জানাবে যে তোমরা সেই এক্সারসাইজগুলো প্র্যাকটিস করছো কিনা। সামনে আমাদের আরো একটা ক্লাস পরে হয়তো তোমাদের এখানে যে আমাদের মিনি টেস্ট যেটা আছে এক্সারসাইজ সেটা দেয়া আছে, তা আমরা মিনি টেস্টটা আমি তোমাদের সলভ করে দিব। তার আগে তোমরা নিজেরা ঘরে এটা সমাধান করবে। তারপরে আমি যখন নিয়মগুলো আরেকবার বলবো তখন আসলে দুইজনের সমন্বয় হয়ে যাবে, এবং যে নিয়মগুলো তোমার ভুল হবে সেই নিয়মগুলো তোমরা পরে আবার রিভিউ করতে পারবে বা দেখতে পারবে আর কি। এই জন্য তোমরা নিজের আগে প্র্যাকটিসগুলো করে ফেলবে, আর সবগুলো অ্যান্সারই দেখবে ক্লিপস্টোফেলের শেষে আছে, এবং সেগুলো করার পরে নিয়মিত আবার মিলানোর চেষ্টা করবে। আর তোমাদের জন্য ভোকাবুলারি বইটি যে আমার যে সবাই কিনো, যেটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য পকেট ভোকাবুলারি, সেই বইটি পুরোটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। হয়তো তোমাদের পরীক্ষা পরে তোমরা সেই বইটি পাবে। আশা করি সেই বইটি এমনিতেই এই বইটির একটা সুনাম বাজারে আছে, সবাই জানে, এবং নতুন এটাকে আরো সুন্দরভাবে সাজাচ্ছি। আরো যে ছোটখাটো যে ভুলগুলো ছিল সেগুলো আমরা করে নতুনভাবে সাজাচ্ছি। তো সেই বইটা থেকেও তোমরা অনেক হেল্প পাবে। তাহলে আমরা সরাসরি পড়ায় চলে যাচ্ছি। আর তোমাদের যে ইনস্ট্রাকশন গুলো বললাম সেগুলো একটু মাথায় রাখবে, আর খাতা রাখো। তোমরা খাতায় আমি যে জিনিসগুলো বলবো সেগুলো তোমরা লিখে নিতে পারবে। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের পরবর্তী পড়ায় চলে যাচ্ছি আমরা। দেখো, একইভাবে আমরা ইতিমধ্যে অনেকগুলো ক্লাসে অনেকগুলো নিয়ম ক্লিপস্টোফেলে আলোচনা করেছি। তোমরা আবার আরেকবার রিডিং পড়ার সময় সেগুলো রিভিউ করবে, এবং যদি সম্ভব হয় ক্লাসটি আবার রিপিট করে দেখতে পারো, অর্থাৎ ইউটিউবে যেহেতু দেয়া আছে ক্লাসটা, তোমরা আবার রিপিট করতে পারবে। ওকে, এখন আমরা চলে যাব যে প্রোনাউন্স বিফোর দ্য জিরান্ড অর ইনফিনিটিভ। এইখানে কতগুলো বিষয় আছে। এই ভার্বগুলো দেখবা যে ভর্তি পরীক্ষায় এই ভার্বগুলো অনেক বেশি আসে, সো আমি ভার্বগুলো তোমাদেরকে একটু হাইলাইট করে দিচ্ছি। দেখো, এই ভার্বগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এই ভার্বগুলোর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যটা কি? এই ভার্বগুলোর পরে সাধারণত একটি নাউন প্রোনাউন থাকে, যেটাকে আমরা অবজেক্ট বলছি, আর ক্লিপস্টোফেলে বলছে কমপ্লিমেন্ট। আশা করি তোমাদের বিষয়টি মনে আছে। এরপরে একটা নাউন প্রোনাউন হবে, এবং নাউন প্রোনাউন হবে 2+ ভার্ব হবে। এরপরে দেখবে যে এই যে নিয়মটি তোমরা দেখতে পাচ্ছ উপরে, আমি এখানে তোমার বিষয়টি হাইলাইট করা আছে ভার্বগুলো। আর এই ভার্বগুলো বিশেষ একটি নিয়ম ফলো করবে। দেখবা যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ঢাকা ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি বা আরো যতগুলো ইউনিভার্সিটি আছে সবগুলো ইউনিভার্সিটি এখানে কমন কতগুলো প্রশ্ন আছে, যে প্রত্যেক বছর এখান থেকে প্রশ্ন হয়, যেটা আমরা আগের ভার্বগুলো দেখেছি। স্পেশালি দেখো অ্যালাউ, তুমি দেখবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে কোনো প্রশ্ন সমাধান করতে গেলে এই ভার্বটিকে তোমরা পাবে। সেটা কি? এই অ্যালাউ ভার্বের পরে একটা কমপ্লিমেন্ট ফর্ম বলেছে, মানে নাউন এবং প্রোনাউন বসবে। এই ভার্বগুলোর পরে এই ভার্বগুলো এখানে আসবে। এই যে এই ভার্বগুলো হচ্ছে এটা, এখানে এই ভার্বগুলো দেয়া আছে, দেখো এই ভার্বগুলো। দেন এগুলো হচ্ছে কমপ্লিমেন্ট ফর্ম, ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই যে দেখো, কমপ্লিমেন্ট ফর্ম মানে আসলে অবজেক্টিভ ফর্ম আর কি। কমপ্লিমেন্ট ফর্ম মানে আসলে অবজেক্টিভ ফর্ম, এবং এই অবজেক্টিভ ফর্মের পরে আবার আমরা কি ব্যবহার করব? দেখো, 2+ ভার্ব ব্যবহার করব, অর্থাৎ এরপর আমি 2+ ভার্ব ব্যবহার করতে হবে। তা আমরা একটু উদাহরণে যাই। দেখো, এই যে জো আস্কড মেরি টু কল হিম। দেখো, একটু খেয়াল করে দেখো, জো আস্কড মেরি
টু কল হিম, অর্থাৎ আস্কড এর পরে দেখো একটা অবজেক্ট আছে, এই অবজেক্টটা কি, এই যে দেখো এই অবজেক্টটা হচ্ছে ম্যারি, তাহলে আস্কড শব্দটি কিন্তু এখানে আছে, এই যে দেখো এখানে আস্ক আছে, এই যে দেখো এখানে আস্ক শব্দটি আছে। তাহলে এই ভার্বগুলো তোমাকে একটু ভালো করে শিখতে হবে, তাহলে সেখানে আমি কিভাবে শিখবো, তো এই আস্কড এর পরে দেখো একটি ভার্ব নাউন বা প্রোনাউন আছে ম্যারি, এরপরে কিন্তু টু প্লাস ভার্ব। তাহলে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এটা কিভাবে আসবে একটু আমি বলে নিচ্ছি, দেখো পরীক্ষা আসবে এভাবে, জো আস্কড ম্যারি, এখানে গ্যাপ দেয়া থাকবে হয়তো টু কল, কলিং, কল্ড, ঠিক আছে, বিং কলড, এরকম দেয়া থাকবে, কিন্তু তোমাকে এখানে অ্যান্সার করতে হবে টু প্লাস ভার্ব, অর্থাৎ এই ভার্বগুলো তোমার প্র্যাকটিস করতে হবে। যে এখন যে ভার্বগুলো আমি বললাম, দেখবা যে এর মধ্যে কমন কতগুলোর মধ্যে দেখবা পারসুয়েট, এটা অনেকবার এসেছে, পারসুয়েট শব্দটি এটা অনেকবার এসেছে আর কি, ওয়ান্টও এসেছে পরীক্ষা, দেখবা ওয়ান্ট। তো এই ভার্বগুলো কমন যারা আসে, এবং এই ভার্বগুলোর পর আমি বলেছি নাউন বা প্রোনাউন হবে, তারপরে টু প্লাস ভার্ব হবে, যেমন হি অ্যাডভাইজড মি টু ডু দ্য ওয়ার্ক, এখানে এই ভার্বটি নাই, এটা একটু যোগ করে নিবে, ওই যে আমি বললাম তোমাদের খাতায় একটু জিনিসগুলো যোগ করে নিবে, যেমন এখানে অ্যাডভাইস শব্দটি নাই, এটা খুব কমন পরীক্ষায় আসে, সো এটা একটু লিখে নিবে তোমরা খাতায়, বা এই ভার্বের এই বক্সটার মধ্যেও লিখতে পারো, এই বক্সের মধ্যেও তোমরা লিখতে পারো অ্যাডভাইস শব্দটি লিখতে পারো। একইভাবে অ্যাডভাইসের পরেও নাউন প্রোনাউন, তারপরে টু প্লাস ভার্ব হতে পারে। এখানে টেল লিখতে পারো তোমরা, টেল লিখতে পারো, এখানে টেল শব্দটাও এখানে নাই, তো এরকম আরো কিছু ভার্ব এখানে নাই, যে ভার্বগুলো আমাদের একটু জানতে হবে, সেই ভার্বগুলোর পরে নাউন প্রোনাউন, এর পরে আমরা তারপরে কি ব্যবহার করব, টু প্লাস ভার্ব, যেমন হি অ্যালাউড মি টু গো, হি অ্যাডভাইজড মি টু গো, ঠিক আছে, হি টোল্ড মি টু গো, তার মানে আমি কখনো বলতে পারবো না হি অ্যালাউড মি গোয়িং, আমি কখনো বলতে পারবো না হি অ্যালাউড মি টু গোয়িং, আমি কখনো বলতে পারবো না হি অ্যালাউড মি গো, অর্থাৎ সবসময় আমাকে টু প্লাস ভার্ব এখানে ব্যবহার করতে হবে। তাহলে আমরা উদাহরণে আরো কয়েকটা এক্সাম্পল দেখি, উদাহরণ দেখি, যেমন অর্ডার্ড, এই যে দেখো অর্ডার্ড, দেখো অর্ডার হিম টু অ্যাপিয়ার, এই যে এইটুকু খেয়াল করলে হবে, অর্ডার হিম টু অ্যাপিয়ার, অর্থাৎ অর্ডারের পরে হিম হচ্ছে নাউন প্রোনাউন, তারপরে হচ্ছে টু প্লাস ভার্ব ব্যবহার করতে হবে। একইভাবে দেখো এখানে কি আসতেছে, আর্জ ইউ টু রিকনসিডার, আর্জ ইউ টু রিকনসিডার, একইভাবে আর্জ শব্দটার পরে ইউ, তারপরে টু রিকনসিডার। আমি বলেছি এখানে ক্লিপসের বাইরে কিছু তথ্য আমি তোমাদের দিব, যেটা এখানে নাই কিন্তু পরীক্ষায় আসে, সেটা একটু তোমরা খাতায় লিখে নিবা, আমি বলেছি। এরপরে দেখো দে ওয়ার ট্রাইং টু পারসুয়েড, এই যে দেখো পারসুয়েড হিম টু চেঞ্জ, পারসুয়েড হিম টু চেঞ্জ, তাহলে গ্যাপটা থাকবে কোথায়, চেঞ্জের এখানে, গ্যাপটা থাকবে হচ্ছে চেঞ্জের এখানে। দ্য টিচার পারমিটেড দেম টু টার্ন, এই যে দেখো দেম টু টার্ন, দ্য টিচার পারমিটেড দেম টু টার্ন। একইভাবে দেখো ইউ শুড প্রিপেয়ার ইউর সন টু টেক, এই যে দেখো টু টেক। তাহলে এতটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এখানে শুধু তোমরা বাড়তি দুটি পয়েন্ট লিখে নিবা একটু, এখানে এই যে আমি যে বললাম অ্যালাউ ভার্বটি আছে, অ্যালাউ ভার্বটি আছে, অ্যালাউর সাথে তোমরা একটা ভার্ব যোগ করে নিয়ে যেতে বলেছি অ্যাডভাইস। এই দুটি ভার্বের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে অ্যালাউ এবং অ্যাডভাইজের, এটা একটু খাতায় লিখবা তোমরা। এই দুটি ভার্বের পর নাউন প্রোনাউন থাকলে টু প্লাস ভার্ব হবে, ঠিক আছে, নাউন প্রোনাউন থাকলে কি হবে, টু প্লাস ভার্ব হবে, কিন্তু যদি এদের পরে সরাসরি কোনো ভার্ব থাকে তাহলে অবশ্যই আইএনজি ব্যবহার করতে হবে। অর্থাৎ আমি যদি একটু তোমার লিখে দেখাই তাহলে তোমাদের জন্য একটু সহজ হবে, আমি একটু তোমাদেরকে লিখে দেখাতে চাচ্ছি, তাহলে দেখো তোমরা আশা করি বুঝতে পারবে সেটা। মনে করো ধরে নাও আমি এটাকে একটু বড় করে তোমাদের লেখালাম, যে দেখো যখন অ্যালাউর পরে ভার্ব হবে, যেমন উই অ্যালাউ, দেখো আশা করি তোমরা দেখতে পাচ্ছ, এটাকে আমি একটু বড় করে নিই তাহলে তোমাদের জন্য সহজ হবে, তোমরা দেখতে পারবে। হ্যাঁ, উই অ্যালাউ, ঠিক আছে, উই অ্যালাউ হিম টু ডু, দেখো একটু খেয়াল করে দেখো, উই অ্যালাউ হিম টু ডু, আমরা তাকে অনুমতি দেই এই কাজটি করতে, আমরা তাকে অনুমতি দেই বা দিয়েছিলাম, এটাকে পাস্ট টেন্সও লিখতে পারি আমি, দেখো এটাকে পাস্ট টেন্সও লিখতে পারি, উই অ্যালাউড হিম টু ডু, দেখো উই অ্যালাউড হিম টু ডু। তো এই যে অ্যালাউর পরে দেখো, অ্যালাউর পরে একটা নাউন বা প্রোনাউন, এই যে হিম, এটা এরপরে হচ্ছে টু প্লাস ভার্ব, এই যে দেখো টু প্লাস ভার্ব, এটা দেখতে পাচ্ছ। কিন্তু এই ভার্বের আরেকটা বৈশিষ্ট্য আছে যেটা এখানে নাই, সরাসরি যদি অ্যালাউ এর পরে কোনো ভার্ব থাকে তাহলে কিন্তু আমরা কি দিয়ে দিব, উই অ্যালাউড ডুইং, এই নিয়মটা একটু মনে রাখবে, আমরা একটু দেখো এই নিয়মটি কি রাখবো, আমরা মনে রাখবো। হ্যাঁ, ডুইং, উই অ্যালাউড ডুইং দ্য ওয়ার্ক, যদি আমরা এরকম দিতে পারি, দেখো উই অ্যালাউড ডুইং দ্য ওয়ার্ক।
তাহলে এটা একটু খেয়াল করো, আশা করি তোমরা বুঝতে পারছো এই বিষয়টি, যে অ্যালাউড এর পরে যদি সরাসরি ভার্ব আসে তাহলে এটা আইএনজি ব্যবহার করতে হবে। এটা সব ভার্বের ক্ষেত্রে প্রযোজ্য না, এটা সব ভার্বের ক্ষেত্রে তোমার প্রয়োজন নাই, শুধু দুইটা ভার্ব তোমার পরীক্ষায় আসে। আরো দুইটা ভার্ব আছে কিন্তু ওগুলো তোমাদের এখানে দরকার নাই। আমি যেটা বলছি দেখো, একটা হচ্ছে অ্যালাউ এবং আরেকটা ভার্ব হচ্ছে অ্যাডভাইস। ঠিক আছে, অ্যালাউ এন্ড অ্যাডভাইস, এই দুইটা ভার্ব পরীক্ষায় বেশি আসে। এই দুইটা ভার্ব পরীক্ষায় বেশি আসে, অ্যালাউ এবং অ্যাডভাইস। তাহলে অ্যালাউ এবং অ্যাডভাইসের পরে যখন সরাসরি কোনো ভার্ব হবে তখন আমরা আইএনজি ব্যবহার করব। আর যখন এদের পরে নাউন বা প্রোনাউন থাকবে, এই যে নাউন প্রোনাউন, দেখো নাউন প্রোনাউন থাকবে, তখন আমরা টু প্লাস ভার্ব ব্যবহার করব। আশা করি তোমরা নিয়মটি বুঝতে পেরেছো আর কি। ঠিক আছে, তাহলে অ্যালাউর পরে সরাসরি ভার্ব আসলে আইএনজি, আর যদি সরাসরি ভার্ব না আসে, যদি অবজেক্ট আসে, তাহলে আমরা টু প্লাস ভার্ব ব্যবহার করব। ওকে, তাহলে সেম জিনিসটা এখানে কিন্তু অ্যাডভাইস শব্দটি এখানে নাই, এই জন্য তোমাদের আমি বললাম এটা একটু লিখে নিবা, অ্যাডভাইস শব্দটি এখানে নেই, এটা মনে রাখবে। আর এরপরে যে বিষয়টি আমরা জানবো সেটা হচ্ছে, দেখো পসেসিভ কেজের পরে ভার্বের সাথে আইএনজি, সেটা আমরা কিভাবে জানবো, দেখো যে পসেসিভ কেজ কোনগুলো, মাই, হিজ, হার, ইয়োর, দেয়ার, এরপরে সরাসরি ভার্বের সাথে আইএনজি বসতে পারে। তাহলে আগের নিয়মটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, এরপরের নিয়মে আসলাম আমি। অর্থাৎ এদের পরে কি দাঁড়াচ্ছে, একটা পসেসিভ ফর্ম। তাহলে আই, মি এবং মাই, এটা মনে রাখবে। মাইটা হচ্ছে পসেসিভ ফর্ম, মনে রাখবা। মায়ের পরে মূলত নাউন বসে, মাইটা একটা মূলত ডিটারমিনার। আমরা জানি মাইকে ডিটারমিনার বলা হয়, সকল ডিটারমিনার এজিটিভ, কিন্তু সকল এজিটিভ কি নয়, ডিটারমিনার নয়। তো এই যে পসেসিভটা মাই, এই মায়ের পরে আমরা ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করতে পারি, এটা পরীক্ষায় প্রায়ই আসে এবং এটাও কিন্তু জিরান্ড হবে, কারণ কি পসেসিভ কেজের পরে আছে। একইভাবে দেখো উই আন্ডারস্ট্যান্ড ইয়োর, এই যে ইয়োর দেখো, এবং নটটা পরে ব্যবহার করতে হচ্ছে, এটাও তোমরা শিখে নাও। নটটা তোমরা আগে ব্যবহার করতে পারবে না, পরে ব্যবহার করতে হবে। ইয়োর নট, দেখো ওই বিষয়টা একটু খেয়াল করে দেখো, ইয়োর নট। আরেকটা নট আছে এখানে, দেখো এই যে উই রিজেন্ট দ্য টিচার্স নট অ্যানাউন্সিং, দেখো নটটা পরে আছে পসেসিভ কেজের পরে। এই যে এটা হচ্ছে পসেসিভ কেস, বুঝতে পারছো, ইয়োর, ইয়োরটা হচ্ছে পসেসিভ কেস, ইয়োরের পরে নেগেটিভ শব্দ এবং তারপরে ভার্বের সাথে আইএনজি আর কি। মূলত এই নট না থাকলেও কোনো সমস্যা নেই, পরে সরাসরি ভার্বের সাথে আইএনজি। যেমন এই যে দেখো হার, হারের পরে লিভিং, পসেসিভ কেজের পরে লিভিং। তাহলে কিছু কিছু ভার্ব আছে আমরা তারপরে আমরা আবার নাউন প্রোনাউন ব্যবহার করব, নাউন প্রোনাউনের পরে আমরা ভার্বের সাথে আবার কি ব্যবহার করব, আইএনজি ব্যবহার করব। আর এটা তো আমরা আগেই পড়েছি লুক ফরওয়ার্ড টু এর নিয়মটি। আর এখানে হচ্ছে দেখো এই যে পসেসিভ কেস, এই বিষয়টা একটু খেয়াল করে দেখো। পসেসিভ কেজের পরে আইএনজি, দে আর কামিং, দে আর ড্যান্সিং, দে আর প্লেইং, ঠিক আছে, দে আর ডুইং দ্য ওয়ার্ক, মাই ডুইং দ্য ওয়ার্ক। ওকে, তারপরে দেখো উই ডোন্ট অ্যাপ্রুভ জনস বাইং, এই যে দেখো জনস হচ্ছে পসেসিভ কেস, একজন ব্যক্তি, ব্যক্তির পসেসিভ কেস। তাহলে ব্যক্তির পসেসিভ কেজের পরেও আমরা দেখতে পাচ্ছি এখানে কি ভার্বের সাথে আইএনজি। তাহলে আমি এই জন্য মনে রাখার জন্য বলেছি যে কোনো পসেসিভ কেজের পরে ভার্বের সাথে আমরা কি ব্যবহার করতে পারবো, আইএনজি ব্যবহার করতে পারবো। আর পরের উদাহরণটা আমি আগেই দেখিয়েছি। একইভাবে দেখো টু দে আর কলিং, এই যে দেখো পসেসিভ কেস গুলো তোমরা বুঝতে পারছো কোনগুলো পসেসিভ কেস, আমরা প্রোনাউনে কিন্তু আগে দেখে এসেছি, তবুও আমি তোমাদের একটু দেখাচ্ছি। দেখো তোমরা হয়তো খেয়াল করতে পারবা পসেসিভ কেস কোনগুলো, আমরা একটু দেখে নিই। যেমন মাই, হিজ, হার, দেয়ার, এগুলো হচ্ছে পসেসিভ কেস। মনে রাখবা এদের পরে সবসময় নাউন বসে, এদের পরে সবসময় নাউন। নাউন মানে এখানে আইএনজিও হতে পারে, নাউন মানে এখানে আইএনজি হতে পারে। নাউন দিয়ে আমি এটা ভার্ব প্লাস আইএনজিও বলতে পারি, প্লাস এখানে আইএনজিও বলতে পারি, অথবা ভার্ব প্লাস আইএনজিও হতে পারে। তাহলে পসেসিভ কেজের পর আমরা কি পাচ্ছি, দেখো এই পসেসিভ কেজের পরে আমরা যে বিষয়টি পাচ্ছি সেটি হচ্ছে কি, এরপরে তোমার একটা নাউন বসতে পারবে অথবা ভার্ব প্লাস আইএনজিও বসতে পারবে। তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে পরীক্ষায় যেহেতু সরাসরি আসে আর কি। তাহলে আমরা দুটো নিয়ম ইতিমধ্যে পেলাম, আশা করি তোমরা নিয়ম দুটি বুঝতে পেরেছো। এই দুটো নিয়মের কিন্তু আবার উদাহরণ আছে, এই উদাহরণগুলো তোমরা প্র্যাকটিস করবা বা এক্সারসাইজ দেয়া আছে, এক্সারসাইজগুলো প্র্যাকটিস করবা। আমি একটি তোমাদের করে দেখাচ্ছি। দেখো এক্সপেক্টিং, ওই ভার্বের পরে দেখো যদি আমি এখানে আওয়ার ব্যবহার করি তাহলে এখানে ভার্বের সাথে আইএনজি থাকতে হবে। দেখো এখানে কিন্তু আইএনজি নাই, দেখো এখানে কিন্তু আইএনজিটা নেই, এখানে কি দেয়া আছে টু প্লাস ভার্ব। তাহলে আমরা জানি যে ভার্বের পরে একটা অবজেক্টিভ ফর্ম, তারপরে টু প্লাস ভার্ব, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কোনটা, আজ। তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে আজ। তাহলে এই এক্সপেক্ট ভার্বের পরে একটা নাউন বা প্রোনাউন হবে, অবজেক্টিভ ফর্ম হবে এবং তারপরে টু প্লাস ভার্ব আমরা ব্যবহার করতে
পারবো। তাহলে এই এক্সারসাইজটাও তোমরা ঘরে বসে করে নিবা, এই দুইটা নিয়ম আরেকবার পড়বা, পড়ার পরে তোমরা এক্সারসাইজগুলো করে নিবা। এবার আমরা আসি নিডের বিশেষ নিয়ম। নিড নিয়ে অনেক কিছুই আছে। প্রথম কথা হচ্ছে এখানে যেটা বলেছে দেখো, দ্য ভার্ব নিড ইজ ফলোড বাই দ্য, এই যে এখানে একটা কথা আছে দেখো, এটা একটু খেয়াল করতে হবে। দ্য ভার্ব নিড ইজ দ্য ফলোড বাই দ্য ইনফিনিটিভ অনলি ইফ অ্যান অ্যানিমেট, অ্যানিমেট মানে হচ্ছে জীবন্ত সাবজেক্ট, অ্যানিমেট মানে হচ্ছে জীবন্ত, মানে তুমি আমি বা কোনো ব্যক্তিবাচক সাবজেক্ট বা যার প্রাণী হতে পারে যেটা জীবন আছে। ইফ এনি ইনঅ্যানিমেট অবজেক্ট ইজ দ্য সাবজেক্ট অফ দিস ভার্ব, যদি এটা ইনঅ্যানিমেট মানে বস্তু জাতীয় কোনো কিছু হয় যেটা অ্যানিমেট নয়, তখন কি হয়, জিরান বা তোমার ভার্ব বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল মানে প্যাসিভ করতে হয়, এই স্ট্রাকচারটা তখন প্যাসিভ করতে হয়। ঠিক আছে, সেটা কিরকম, এই যে তোমরা দেখো, এই যে এই উদাহরণটা দেখলে বুঝতে পারবা, এইটা কিন্তু পরীক্ষায় আসে, এটা একটা প্যাসিভ স্ট্রাকচার, এটা একটা প্যাসিভ স্ট্রাকচার। যেমন দেখো আমি পরে মানে নিডের আরো কিছু নিয়ম আছে, আমরা পরে যাচ্ছি। দ্য গ্রাস নিডস, এই গ্রাস কিন্তু কোনো ব্যক্তিবাচক সাবজেক্ট না, এই যে দেখো এই গ্রাস কিন্তু কোনো ব্যক্তিবাচক সাবজেক্ট না, বস্তু জাতীয় একটা সাবজেক্ট। তখন আমরা কি দিব, এই যে ভার্বের সাথে আইএনজিও দিতে পারি, আবার কি বলেছে টু বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল দিতে পারি। তাহলে তুমি ইংলিশে বলতে পারো দ্য গ্রাস নিডস কাটিং, ঘাসগুলো কাটা দরকার, অথবা নিডস টু বি কাট, দুইভাবে বলতে পারি, নিডস কাটিং অথবা নিডস টু বি কাট। একইভাবে মাই হেয়ার নিডস কাটিং, তোমরা একটু খেয়াল করতে পারো, মাই হেয়ার নিডস কাটিং, অথবা আমরা বলতে পারি মাই হেয়ার নিডস টু বি কাট। এই যে এখানে স্ট্রাকচারটা দিয়ে দিয়েছে, হয় আইএনজি না হলে টু বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, হয় আইএনজি ব্যবহার করতে হবে না হলে টু বি তারপরে কি ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে মাই হেয়ার নিডস কাটিং, অথবা আমরা বলতে পারি কি মাই হেয়ার নিডস টু বি কাট, মাই হেয়ার নিডস কাটিং অথবা মাই হেয়ার নিডস টু বি কাট। তাহলে এরপরে আমরা পাচ্ছি দেখো দ্য টেলিভিশন নিডস রিপেয়ারিং, ঠিক আছে, অথবা কি হতে পারে, এই যে এখানে দেখো নিডস রিপেয়ারিং, এরপরে এটা দিয়ে দিয়েছে নিডস টু বি রিপেয়ার্ড, এই যে দেখো টু বি রিপেয়ার্ড। তাহলে হয় আমাকে বলতে হবে নিডস রিপেয়ারিং, না হলে বলবো টু বি রিপেয়ার্ড। একইভাবে দ্য কম্পোজিশন নিডস রিরাইটিং, এই যে দেখো আইএনজি রিরাইটিং, রিরাইটিং, অথবা আমরা কি বলতে পারি টু বি রিটেন, টু বি রিটেন। তাহলে এখানে একটা কথা মনে রাখবে, সেটা হচ্ছে যে সাবজেক্ট যদি বস্তু জাতীয় কোনো কিছু হয়, অ্যানিমেট সাবজেক্ট যদি না হয়, ইনঅ্যানিমেট সাবজেক্ট হলে এই নিয়মটি প্রযোজ্য। আর যদি অ্যানিমেট সাবজেক্ট হয় তাহলে স্বাভাবিক নিয়মে আমরা কি দিব, টু প্লাস ভার্ব দিব, মানে ইনফিনিটিভ ব্যবহার করব, টু প্লাস ভার্ব ব্যবহার করব, ইনফিনিটিভ ব্যবহার করব যদি অ্যানিমেট বিং অ্যাজ সাবজেক্ট যদি হয়। যেমন দেখো আই নিড টু ডু দ্য ওয়ার্ক, এই যে আই নিড টু ডু দ্য ওয়ার্ক, দেখো এখানে খেয়াল করে দেখো, জন অ্যান্ড হিজ ব্রাদার নিড টু পেইন্ট দ্য হাউস, তাহলে জন অ্যান্ড হিজ ব্রাদার নিড টু পেইন্ট দ্য হাউস, এখানে নিডের পরে টু প্লাস ভার্ব হয়েছে, এই যে দেখো টু প্লাস ভার্ব হয়েছে, টু পেইন্ট দ্য হাউস। একইভাবে মাই ফ্রেন্ড নিডস টু লার্ন, এই যে দেখো টু লার্ন, মাই ফ্রেন্ড ব্যক্তিবাচক, তাহলে এগুলো সবগুলো হচ্ছে ব্যক্তিবাচক সাবজেক্ট, অ্যানিমেট সাবজেক্ট, তখন টু প্লাস ভার্ব ব্যবহার করতে হবে, তখন টু প্লাস ভার্ব ব্যবহার করবো আমরা। একইভাবে উই উইল নিড টু ড্রাইভ, এই যে দেখো টু ড্রাইভ, এটাও কার পরে দেখো নিডের পরে ব্যবহার করেছে। আচ্ছা, এখানে একটা কথা মনে রাখবে যে এখানে অবশ্য সবগুলো জিনিস দেয়নি, এবার আমি কতগুলো জিনিস একটু লিখে তোমাদের শেখাচ্ছি, তাহলে আশা করি তোমরা এখানে শিখতে পারবে। আমি এভাবে দেখাচ্ছি, সেটা হচ্ছে দেখো নিডের পরে একটা অবজেক্ট হতে পারে, যেমন আই নিড এ পেন, আই নিড এ পেন, এটা হতে পারে একটা অবজেক্ট হতে পারে, এটা একটু মনে রাখবা, একটা বিষয় মনে রাখবা, আই নিড এ পেন, এটা একটা অবজেক্ট হতে পারে, নিডের ক্ষেত্রে একটা অবজেক্ট বসতে পারে। তাহলে আবার নিডের ভেতরে একটা টু প্লাস ভার্বও বসতে পারে, যেমন আই নিড টু গো, আই নিড টু গো, ঠিক আছে, আই নিড টু গো, আমি টু প্লাস ভার্ব, মানে এটাও কিন্তু একটা নাউন, এটা নাউন ফ্রেজ, এটাও একটা নাউন ফ্রেজ, এটাও কিন্তু একটা নাউন ফ্রেজ, এটা মনে রাখবা। তো আজকে যদি ফ্রেজের আলোচনা না, এই জন্য আমি বিস্তারিত করছি না। তাহলে আই নিড এ পেন, এই যে দেখতে পাচ্ছ আই নিড এ পেন, এখানে এই যে দেখো এটা হচ্ছে অবজেক্ট, আই নিড এ পেন, তারপরে টু গো, এটা হচ্ছে অবজেক্ট, হ্যাঁ, এই দুটো হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা নিডের পরে একটা, এবং এটা এই নিডটা একটা সাধারণ একটা ভার্ব, এই নিড একটা সাধারণ ভার্ব, যদি আমি এখানে হি বলি তাহলে এখানে নিডস বলবো, ঠিক আছে। যদি আমি এখানে আইটা চেঞ্জ করে দেখো হি ব্যবহার করি, এখানে যদি আই ব্যবহার না করে হি ব্যবহার করি, তাহলে স্বাভাবিক নিয়মে আমি নিডস ব্যবহার করব, আর নিডস আ পেন। একইভাবে এখানেও স্বাভাবিকভাবেই আমরা কি ব্যবহার করব, এটার সাথে আমরা এস ব্যবহার করব, নিডস টু গো, হি নিডস টু গো, স্বাভাবিকভাবেই, ঠিক আছে। আর কিন্তু মনে রাখবে যে আগের যে সেন্টেন্সগুলো আমরা লিখলাম এগুলোকে নেগেটিভ করার জন্য আবার দুটি পদ্ধতি, যেটা ক্লিপস্টেবলে সরাসরি নাই। স্বাভাবিক নিয়মে আমি কি করতে পারি, ডোন্ট, যেমন আই ডোন্ট নিড, আই ডোন্ট নিড টু গো, ঠিক আছে, এটা একটু খেয়াল করে দেখো, আই ডোন্ট নিড টু গো, এখানে স্বাভাবিক নিয়মে
আমি পুরোটাই কিন্তু আমি স্বাভাবিক নিয়মে করেছি, আমি একটু খেয়াল করে দেখো এটা পুরোটাই আমি স্বাভাবিক নিয়মে করেছি। আই ডোন্ট নিড টু গো, ঠিক আছে, আই ডোন্ট নিড টু গো, তাহলে এটা একটু খেয়াল করবা। বা আমি ডু নটও বলতে পারি, কোনো সমস্যা নেই। আই ডু নট নিড টু গো বা ডোন্ট নিড টু গো শর্ট ফর্মেও লিখতে পারবা তুমি, কোনো সমস্যা নেই। তাহলে এই নিডের পরে স্বাভাবিক নিয়মেই ডু একটা ভার্ব, নিড একটা ভার্ব, নিড একটা ভার্ব। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যদি এটা নিড নট হয়ে যায় তখন এটা মডাল অক্সিলারি হয়ে যাবে, নিড নট, তখন এটা মডাল অক্সিলারি হয়ে যাবে, তখন আর কোনো টু ব্যবহার করা যাবে না। এই যে নিড, দেখো নিড নট, এটা তখন একটা মডাল অক্সিলারি হয়ে যাবে। এই নিড নটটা একটা মডাল অক্সিলারি হবে। এই নিড নটের সাথে কোনো এসও দেওয়া যাবে না, কোনো টিও টুও ব্যবহার করা যাবে না, এটা হচ্ছে মডাল। কিন্তু এটা কিন্তু মডাল না, এটা স্বাভাবিক একটা ভার্ব। তাহলে এখানে যদি হি আসে তাহলে এটা হয়ে যাবে হি ডাজ নট নিড টু গো, হি ডাজ নট নিড টু গো, এটা মনে রাখবা, হি ডাজ নট নিড টু গো। কিন্তু আই নিড নট গো, এটা নিড নট হচ্ছে মডাল অক্সিলারি, তাহলে এর সাথে কোনো এস বা ইয়েস দেওয়া যাবে না এবং কোনো টু প্লাস ভার্বও দেওয়া যাবে না। ইভেন যদি এখানে দেখো হি আসে তবুও এটা নিড নটই থাকবে, এস দেওয়া যাবে না, এটা নিড নটই থাকবে, এটা কোনো পরিবর্তন হবে না। যেমন হি নিড নট কাম, তার আসার দরকার নেই, হি নিড নট কাম, হি নিড নট গো, তার যাওয়ার দরকার নেই, হি নিড নট ডু দ্য ওয়ার্ক, তার কাজটি করার দরকার নেই। দেখো তাহলে এখানে কিন্তু কোনো পরিবর্তন হবে না, তাহলে নিড নট হচ্ছে একটা মডাল অক্সিলারি। এখন প্রশ্ন হচ্ছে যদি এই নিড নট থাকে তাহলে কিন্তু এটা ট্যাগ কোশ্চেন নিড হি হবে, এটা ট্যাগ কোশ্চেনটা নিড হি হবে। কিন্তু এখানে যদি থাকে হি নিডস এ পেন অথবা হি নিডস টু গো, এটা হবে ডাজেন্ট হি, স্বাভাবিক নিয়মে হবে। ট্যাগ কোশ্চেনটা স্বাভাবিক নিয়মে করতে হবে, কারণ এরা কোনো মডাল নয়। এই যে নিডস এবং নিডস যেটা বললাম এটা কোনো মডাল নয়, তাহলে মডাল হচ্ছে নিড নট, এটা মনে রাখবা। তাহলে আধুনিক হয়তো মনে করতে পারো তাহলে নিড কি পজিটিভ সেন্টেন্সে মডাল হতে পারে না? হ্যাঁ, প্রশ্ন থেকে যায় যে পারে কিনা। হ্যাঁ, একটা সময় এরকম সেন্টেন্স ইংরেজিতে ছিল কিন্তু এখন আর নাই, যেমন হি নিড কাম, এই ধরনের সেন্টেন্সটা এখন আর তুমি পাবে না, ঠিক আছে, এই ধরনের সেন্টেন্স আর ইংরেজিতে এখন আর ব্যবহার হয় না। এই ধরনের সেন্টেন্স যেমন হি নিড কাম, দেখো এটা এই ধরনের সেন্টেন্স গুলো এখন আর এটা হয় না। তাহলে আমরা কি বলতে পারি, এই ধরনের সেন্টেন্স ইংরেজিতে এখন কি নেই, কোনো প্রচলিত নেই, মানে এটা ব্যবহার করা যাবে না, ঠিক আছে। নিড কাম এটা এখন আর নাই, এক সময় হতো এটা, হি নিড কাম এটা ব্যবহার করা হতো। তাহলে দুইটা জায়গায় নিড এখনো মডাল হিসেবে প্রচলিত আছে, একটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আর একটা হচ্ছে ওই ইয়েতে, এটাকে এই যে নেগেটিভ সেন্টেন্সে এবং আরেকটা ইন্টারোগেটিভে। যেমন আমি এটা বলতে পারি নিড আই গো, নিড আই গো, ঠিক আছে, এটা বলতে পারি কিন্তু নিড আই গো এটা বলা যায়। এই যে দেখো নিড আই গো, তাহলে এই দুটি জায়গায় হচ্ছে নিডটা মডাল, আমরা নিডটাকে মডাল পেলাম। একটা হচ্ছে নিড নট যখন নেগেটিভ সেন্টেন্স হবে তখন এটা একটা মডাল, আর একটা হচ্ছে যখন ইন্টারোগেটিভে ব্যবহৃত হয় তখন এটা হচ্ছে মডাল। কিন্তু পজিটিভ সেন্টেন্সে নিডটা এখন আর মডাল হবে না, এটাকে কারেকশন করতে হলে কি হবে, হি নিডস টু কাম হয়ে যাবে, হি নিডস টু কাম হয়ে যাবে। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, যেটা ক্লিস্টোফেলে সরাসরি নেই, সরাসরি এটা নেই। তাহলে এটা নিডস টু ড্রাইভ, এই যে দেখো এখানে আছে জন এন্ড হিজ ব্রাদার, এই যে নিড টু পেইন্ট দ্য হাউস, সাধারণ একটা ভার্ব, এটা কিন্তু কোনো মডাল না। জন এন্ড হিজ ব্রাদার নিড টু পেইন্ট দ্য হাউস, এটা স্বাভাবিক একটা ভার্ব, এটার কোনো সমস্যা নেই। একইভাবে দেখো মাই ফ্রেন্ডস, একইভাবে কি পেলাম আমরা, দেখো মাই ফ্রেন্ড নিডস টু লার্ন স্প্যানিশ, তাহলে মাই ফ্রেন্ড নিডস টু লার্ন, দেখো এই যে নিডস এস দিয়েছে কেন, দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু যদি নিড নট হতো তাহলে কিন্তু এটা হতো না। আচ্ছা, একইভাবে হি উইল নিড টু ড্রাইভ অ্যালোন টুনাইট, এটা একটু মনে রাখবে। দেখো এটা ফিউচার হয়েছে, নিডের আগে উইল ব্যবহার করেছে, তারপরে টু প্লাস ভার্ব ব্যবহার করেছে, তাহলে এখানেও কোনো আলাদা কোনো সমস্যা হবে না, তোমার বুঝতেই পেরেছো। তাহলে নিড এর পরে নাউন বসতে পারে অথবা টু প্লাস ভার্বও বসতে পারে, দুইটাই বসতে পারে। আর যদি বস্তুবাচক সাবজেক্ট হয় তাহলে আমরা হয় আইএনজি দিব আর না হলে ভার্বের পাস্ট পার্টিসিপল দিব। নিডের আরেকটা ব্যতিক্রম ব্যবহার আছে ইন নিড অফ, এই শব্দের অর্থ হচ্ছে ওয়ান্ট, মনে রাখবা ইন নিড অফ মানি মানে ওয়ান্ট মানি, এই নিড অফ মানে ওয়ান্ট, এই প্রিপোজি যেহেতু এটা অফ দিয়ে শেষ তাহলে এরপর একটা নাউন বসবে, এই যেখানে দিয়ে দিয়েছে দেখো স্ট্রাকচারটা কি হবে, বি ভার্ব, তারপরে ইন নিড অফ, তারপরে কি ব্যবহার করব আমরা, নাউন ব্যবহার করব, তারপরে এখানে নাউন ব্যবহার করব। এখানে নিডটা কিন্তু কোনো ভার্ব না, এখানে নিডটা কোনো ভার্ব না, দেখবা যেটা একটু পড়ে দেখলে পাবা এই সেন্টেন্সে এই নিডটা কোনো ভার্ব না, এই যেখানে লেখা আছে বিকজ নিড ইজ নট এ ভার্ব ইন দিস কেস, এটা কিন্তু ভার্ব নয়। যেমন দেখো এই যে জিল ইজ ইন নিড অফ মানি, মানে আসল কথা এই সেন্টেন্সের অর্থ হচ্ছে জিল নিডস মানি, জিল নিডস মানি, ঠিক আছে, জিল নিডস মানি। তাহলে সেটাও তোমরা তাহলে বুঝতে পারছো যে আমরা কিভাবে এই সেন্টেন্সটাকে ব্যবহার করব, জিল নিডস মানি, তাহলে সেটা খুব কমন একটা ইউজ, আমরা সেটা দেখতে পাচ্ছি আর কি।
আচ্ছা হ্যাঁ, তোমাদের প্রশ্নের সমস্ত প্রশ্নের উত্তর দিব আমি পরে, এখন না, ক্লাস শেষের দিকে সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিব আর কি। ঠিক আছে, সবগুলো প্রশ্নের উত্তর দিব। টু বি কেন হলো কোনটা? টু বি ওটা প্যাসিভ মিনিং, এই জন্য টু বি ব্যবহার করতে হবে। প্যাসিভ মিনিং এর জন্য ওইটা টু বি, হয় টু বি ইনফিনিটিভ প্যাসিভ হবে, নাহলে আইএনজি দিয়ে করতে হবে। এটা তো এই যে এটা, ঠিক আছে, দুই ভাবে করতে পারবো আমরা, হয় টু বি প্যাসিভ, এটা একটা প্যাসিভ সেন্টেন্স, ঠিক আছে, আইএনজি দিয়েও প্যাসিভ করা যায়। এই সেন্টেন্সটা কিন্তু এখানে, যেমন দ্য গার্ল নিডস রিকাটিং, সে কিন্তু নিজে নিজেকে কাটবে না। একইভাবে নিডস টু বি কাট, এটাকে বলে ইনফিনিটিভ প্যাসিভ। ইনফিনিটিভ প্যাসিভ, টু প্লাস ভার্ব, টু বি ইলেক্টেড, টু বি সিলেক্টেড, এই ধরনের সেন্টেন্স গুলোতে। ওকে, নাউন দেয়া যাবে কি স্যার? হ্যাঁ, ওটা ডিপেন্ড করবে ভার্বের উপরে দেয়া যাবে। আচ্ছা, আমি এগুলোর উত্তর একসাথে দিব আর কি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, সবগুলোর উত্তর একসাথে দেয়া যাবে। তাহলে আশা করি এটা আর ভুল হওয়ার কথা না। ইন নিড অফ মানি, এই যে দ্য রুফ ইজ ইন নিড অফ রিপেয়ার, এখানে রিপেয়ার কিন্তু ভার্ব না, এখানে কিন্তু রিপেয়ার হচ্ছে নাউন। ঠিক আছে, এই রিপেয়ারটা, এই যেখানে যে রিপেয়ারটা ব্যবহার করলাম আমি, এই রিপেয়ারটা হচ্ছে এখানে নাউন, নট ভার্ব, এটা কিন্তু কোনো ভার্ব না। The organization was in need of volunteers, দেখো এই যে in need of volunteers, এটা নাউন, এই যে এটা হচ্ছে নাউন volunteers, তার মানে the organization needed volunteers, তাহলে এটা হচ্ছে নাউন। তাহলে in need of একটা বিশেষ ব্যবহার শিখলাম আমরা। এবার আমরা এখানে যাব, যদি এক্সারসাইজে যাই তোমরা নিজেই করতে পারবে। এই যে দেখো মাই হেয়ার, এই যে চুল কি নিজে নিজে কাটবে, যেখানে দেয়া আছে দেখো ইট ইজ টু হট, খুব গরম পড়েছে, তোমার চুল বড় হয়ে গিয়েছে, তখন তুমি বলতেছো খুব গরম পড়েছে, আমার চুল কাটা দরকার। তাহলে আমি দুই ভাবে বলতে পারি, মাই হেয়ার নিডস কাটিং, অথবা মাই হেয়ার নিডস টু বি কাট, মাই হেয়ার নিডস টু বি কাট। ঠিক আছে, তাহলে মাই হেয়ার নিডস কাটিং অথবা মাই হেয়ার নিডস টু বি কাট। আর পরেরটা তো আমরা আগে থেকেই জানি, এই যে দেখো এখানে দেয়াই আছে দা ফ্লাওয়ার্স নিডস টু বি, দেয়া আছে টু বি দেয়াই আছে, তাহলে অবশ্যই কি হয়ে যাবে, ওয়াটার্ড, তাই না? ওয়াটার এখানে ভার্ব, ওয়াটার এখানে কি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, ওয়াটার এখানে কি হয়েছে, ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। যাই হোক, তাহলে বাকি এক্সারসাইজ গুলো কিন্তু তোমরা করে নিবে। তাহলে আশা করি এই পর্যন্ত তোমাদের যে অর্ধেক প্রশ্নগুলো আমি করে দিচ্ছি, কারণ একটা নতুন টপিকে যাব, সেই জন্য আমরা এই প্রশ্নের উত্তরগুলো আমি বলে দিচ্ছি। একজন প্রশ্ন করেছে, না চেঞ্জ হবে, হার্ড তো কমপ্লিমেন্ট প্রোনাউন আছে। হ্যাঁ, ওইটা সেন্টেন্সটার উপর ডিপেন্ড করবে, ওই সেন্টেন্সের ভার্ব এবং সেন্টেন্সের উপরে ডিপেন্ড করবে যে আমরা কি টু প্লাস ভার্ব দিব না আমরা ভার্ব প্লাস আইএনজি দিব, কারণ এটা তখন অবজেক্টে রূপান্তরিত হয়ে যায়। আমি যদি বলি যে আই স, আমি একটু লিখে দেখাই তাহলে সুবিধা হবে তোমাদের জন্য, একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবে। আমি এটা ক্রসটা করে দিচ্ছি, তোমরা একটু দেখো। I saw him singing, একটু খেয়াল করে দেখো, I saw him singing। এখানে যে জিনিসটা একটু খেয়াল করবে সেটা হচ্ছে দেখো I saw him singing, আমি এটা একটু ব্ল্যাক করে দিচ্ছি, দেখো I saw him singing, এই যে দেখো him singing, এটা কিন্তু একটা জিনিস, কারণ এই স্ট্রাকচারটা এরকম, এই স ভার্বের স্ট্রাকচারটা কিন্তু টু এর মধ্যে নাই, এটা কিন্তু টু বসবে না এখানে। ঠিক আছে, এখানে অর্থাৎ এই ভার্বের পরে অবজেক্ট, অবজেক্টের পরে এখানে টু দেওয়ার কোনো সুযোগ নেই, এখানে আইএনজি ব্যবহার করতে হবে অথবা বেস ফর্ম ব্যবহার করতে হবে, কিন্তু টু সিং দিতে পারবো না কখনো, আমি টু সিং ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে যে আমি বুঝবো কিভাবে যে এখানে পসেসিভ কেস দিব না এটা দিব। সেক্ষেত্রে আমি তোমাদের এই লাইভ থেকে, এখান থেকে দেখাচ্ছি, এই যে তোমরা যেটা এখানে পেয়েছো এক্সারসাইজ করলেও বুঝতে পারবে। এই যে দেখো এখানে এই ভার্বগুলো কিন্তু এখানে নাই, এই যে দেখো এই লিস্টে কিন্তু এই ভার্বগুলো নাই, এই যে এই ভার্বগুলো আগে তোমাকে জানতে হবে, এই ভার্বগুলো জানতে হবে তোমাকে। ঠিক আছে, এই ভার্বগুলো তোমাকে আগে ভালো করে শিখতে হবে, তাহলে তোমার জন্য সহজ হবে। এবার আমরা আসি যে এই যে তোমাদের এখানে যেটা বললো, দেখো এই যে ইয়োর, ঠিক আছে, I understand your problem মনে করো, তখন your problem আমরা কি দিলাম, নাউন, তাই প্রবলেমের জায়গায় ওরা কি দিয়েছে, আইএনজি দিয়েছে। we understand you're not being able to, তুমি সক্ষম না। এই যে একই ভাবে দেখো they are coming, এই যে দেখো they are coming, এখানে কিন্তু তুমি বলতে পারবে না them coming। এখন প্রশ্ন হচ্ছে এখানে যদি হার হয় তাহলে হারের পরে কি আমি কামিং দিব? অবশ্যই এখানে হারের পরে কামিং হয়ে যাবে। কেন? কারণ এই যে দেখো লুকিং ফর টু প্রিপোজিশন দেয়া আছে, তারপরে প্রিপোজিশনের পরে কি হবে, ডিটারমিনার, তারপরে নাউন। এখানে হারটা হচ্ছে ডিটারমিনার, মানে পসেসিভ অ্যাডজেক্টিভ,
এই অ্যাডজেক্টিভের পরে তখন আমার প্রোনাউন, তাহলে প্রোনাউন যখন হবে তখন আমরা টু প্লাস ভার্ব ব্যবহার করব, কিন্তু যখন সেটা পসেসিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে তখন আমরা কি ব্যবহার করব, আইএনজি ব্যবহার করব। সো ওই বিষয়টি আমাকে স্ট্রাকচার বলে দিবে যে সেন্টেন্সটা কি ব্যবহার করব, কারণ এই সেন্টেন্সটা কিন্তু আমি এইভাবেও লিখতে পারি। এই যে দেখো, এই সেন্টেন্সটা হয়তো তোমরা জানো না যে আমি তার গানটাই পছন্দ করি, এটার মধ্যে একটু পার্থক্য আছে কিন্তু দেখো, আই স হি ইজ সিঙ্গিং, তাহলে একটু বুঝবা, হি ইজ সিঙ্গিং। আচ্ছা, আই স হি সিঙ্গিং, এটা একটু তোমাকে বুঝিয়ে দিই তাহলে তোমার জন্য সহজ হবে। এই যে আমি যখন বলবো আই স হিম সিঙ্গিং, আমি তাকে দেখলাম, এই যে দেখো এই সেন্টেন্সের অর্থ হচ্ছে আমি তাকে দেখলাম, এবার কি রত অবস্থায়, গান গাওয়ারত অবস্থায় দেখলাম, আমি তাকে গান গাওয়ারত অবস্থায় দেখলাম, এখানে হিমটা হচ্ছে অবজেক্ট। আর মজার বিষয় হচ্ছে আই স হি সিঙ্গিং যখন বলবো এই পুরোটাই হচ্ছে স এর অবজেক্ট, এখানে কিন্তু হি ইজ অবজেক্ট না, এখানে অবজেক্টটা মূলত সিঙ্গিং, মূল অবজেক্ট হচ্ছে সিঙ্গিং। আর যদি ডিটারমিনার প্লাস নাউন চিন্তা করি পুরোটাই, তার মানে আমি তার গানটাই দেখলাম আর কি, বা শুনলাম, আমি তার গানটাই দেখলাম বা শুনলাম তার গানটা, তাহলে এখানে তাকে গান গাইতে দেখলাম আর আমি তার গানটাই দেখলাম, বা আই হার্ড হতে পারে, এখানে হার্ড হতে পারে, আই হিয়ার হিজ সিঙ্গিং, ঠিক আছে, আমরা এটাও বলতে পারি হিম সিঙ্গিং বা হার্ড হিজ সিঙ্গিং। এই যে দেখো তার গানটাই আমি দেখলাম, তার খেলা হতে পারে, মেসির খেলা যেটা, আই স মেসি প্লেইং একরকম মিনিং, আই স মেসিস প্লেইং এটা আরেক রকম, অর্থাৎ তার খেলাটা দেখলাম আর তাকে খেলতে দেখলাম, দুইটা মিনিংটি কিন্তু আলাদা, এই জন্য ওটার উপরে ডিপেন্ড করবে আমরা কোন স্ট্রাকচারটা ব্যবহার করব। আশা করি মোটামুটি তোমরা বুঝতে পেরেছো। সরি, তাহলে আমরা এবার চলে যাব হচ্ছে প্রশ্ন করার জন্য। তা আমরা জানি প্রশ্ন করার জন্য কিভাবে প্রশ্ন করতে হয়, এটা তোমরা জানো, এটা এত পড়ার মতো কিছু নাই, অক্সিলারি ভার্বটা আগে আসে, তাই না, সবসময় আসে। যেমন ডু ইউ লাইক ইট, তুমি কি এটা পছন্দ করো, তুমি কি এটা জানো কিনা, ডু ইউ নো ইট, ডু ইউ প্লে ক্রিকেট, তাহলে আমরা অক্সিলারি ভার্বটা আগে নিয়ে আসি, এটাই নিয়ম, এটাই সব জায়গায় নিয়ম। এই যে দেখো, ইজ মেরি গোয়িং টু স্কুল টুডে, ঠিক আছে, ডু ইউ ওয়ান্ট টু ইউজ টেলিফোন, ডিড ইউ কাম, তাহলে সবসময় ওই ইয়েস নো কোশ্চেন গুলো এগুলো কোথায় চলে যাবে, এগুলো আগে চলে যাবে। ইন্টিগ্রেটিভ প্রশ্ন করার জন্য আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করি, কিন্তু তোমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে এমবেডেড কোশ্চেন, ঠিক আছে, এমবেডেড কোশ্চেন এর পরের যে এটা আসবো, এই যে এমবেডেড, এই এমবেডেড কোশ্চেনটা তোমাদের ভালো করে শিখতে হবে। তো এটা শেখার আগে আমরা কতগুলো পয়েন্ট একটু জেনে নেই, তারপরে আমরা এখানে আসব। সো এটা আমার আজকের আলোচনার বিষয় না, কারণ এটা তোমরা এমনি জানো প্রশ্ন কিভাবে করতে হয়। এবার আমরা একটু এখানে একটা জিনিস শিখবো, দেখো হোয়াট এবং হু এবং হোয়াট বাক্যের সাবজেক্ট হতে পারে, এটা একটু শেখার বিষয় আছে। হু এবং হোয়াট কি হতে পারে, দেখো বাক্যের সাবজেক্ট হতে পারে। In subject question, a subject question is one in which the subject is unknown, তাহলে সাবজেক্ট এটা সবসময় কি হতে পারে, এটা সাবজেক্ট হতে পারে। যেমন হু ওপেন দ্য ডোর, দেখো এই যে হু ওপেন দ্য ডোর, হু প্লাস ভার্ব, হু ওপেন দ্য ডোর। আর হোয়াট যেখানে, এখানে কিন্তু প্রশ্নগুলো সরাসরি করছি আমরা, এখানে কিন্তু অক্সিলারি ভার্ব লাগছে না আলাদাভাবে। হু হ্যাপেন্ড লাস্ট নাইট, হোয়াট হ্যাপেন্ড লাস্ট নাইট, যেহেতু সামথিং এই জন্য হোয়াট, তাহলে ব্যক্তিবাচক হলে হু দিচ্ছি আমরা, আর বস্তুবাচক হলে আমরা হোয়াট বা সামথিং যদি বুঝাই তাহলে হোয়াট ব্যবহার করছি। তাহলে আমি কখনোই এই সেন্টেন্সটা এভাবে বলতে পারবো না, প্রশ্ন করার জন্য আমি এভাবে লিখতে পারবো না হু ডিড ওপেন দ্য ডোর, অথবা আমি বলতে পারবো না হোয়াট ডিড হ্যাপেন লাস্ট নাইট, এটা বলার কোনো সুযোগ নেই। তাহলে হু ওপেন বলতে হবে, হোয়াট হ্যাপেন বলতে হবে, হু ওপেন বলতে হবে, হোয়াট হ্যাপেন বলতে হবে। হ্যাঁ, এরা যখন ইন্টারোগেটিভ হিসেবে ব্যবহৃত হবে প্রশ্ন করার জন্য, তখন এই নিয়মটা প্রযোজ্য হবে, হোয়াট হোম, এই নিয়মটা প্রযোজ্য হবে। দেখো হোয়াট হোম প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, তারপর আবার আরেকটা ভার্ব। এটা আমরা জানি যে তুমি কেন আসো, হোয়াই ডু ইউ কাম, তুমি কাকে পছন্দ করো, হোম ডু ইউ লাইক, এই যে দেখো হোম ডু ইউ লাইক, তাহলে হোম এবং হোয়াট, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের বেস ফর্ম। এই যে দেখো এখানে দেয়া আছে হোম ডাজ, এখানে দেয়া আছে দেখো হোম ডাজ আহমেদ নো, এই যে দেখো ডু ডাজ আছে, ডাব্লিউ ইজ কোশ্চেনের পরে ডু ডাজ, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের বেস ফর্ম। তাহলে হোম ডাজ আহমেদ নো ফ্রম ভেনিজুয়েলা, আহমেদ নোস সামওয়ান ফ্রম ভেনিজুয়েলা, থেকে সে কাউকে চিনে। একইভাবে দেখো হোয়াট ডিড জর্জ বাই এট দ্য স্টোর, কি কিনেছিল, হোয়াট ডিড জর্জ বাই, দেখো ডিড আগে, তারপরে জর্জ, তারপরে হচ্ছে ভার্ব, ঠিক আছে, তাহলে এটাও কোনো সমস্যা না। এবার আমরা আসি, দেখো যে প্রশ্ন করার জন্য এই যে স্ট্রাকচারটা আমরা ব্যবহার করি, দেখো এই যে এটা একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবা। when did John move to Jackson's Valley, তাহলে when did John move, তার মানে did সাবজেক্ট, তারপরে ভার্ব। where does মোহাম্মদ live, মোহাম্মদ কোথায় বাস করে,
ঠিক আছে, ওয়াই ডিড জর্জ লিভ সো আর্লি, কেন জর্জ এটা তাড়াতাড়ি ত্যাগ করলো। হাউ ডিড মারিয়া গেট টু স্কুল টুডে, এখানে গেট টু মানে পৌঁছানো, একটা নতুন জিনিস শিখে নাও তোমরা, গেট টু মানে পৌঁছানো। ঠিক আছে, কিভাবে সে মারিয়া স্কুলে পৌঁছিয়েছিল, কিভাবে স্কুলে পৌঁছিয়েছিল। তারপরে ওয়্যার হ্যাজ হেনরি গন, সবগুলো ক্ষেত্রে দেখো অক্সিলারি ভার্ব কোথায় আছে, আগে আছে, এটা একটু মনে রাখবা, সবগুলো ক্ষেত্রে অক্সিলারি ভার্ব আগে ব্যবহার করা হয়েছে। কিন্তু এমবেডেড কোশ্চেনের ক্ষেত্রে তোমরা যেটা মনে রাখবা, এই যে সাবজেক্ট প্লাস ভার্ব, ডাব্লিউএস কোশ্চেন সাবজেক্ট প্লাস ভার্ব, দ্যাট ইজ এমবেডেড কোশ্চেন, এখান থেকেই প্রশ্নটা আসবে তোমাদের জন্য। তাহলে তোমার যদি আমি যদি আবার একটু লিখে দেখাই তোমাদেরকে, আমি যদি আবার একটু লিখে দেখাই, যেমন হোয়ার, আমি এটা লিখবো কি, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো। ঠিক আছে, এটা দেখো তুমি কোথায় থাকো, তাহলে হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো। তাহলে এটা একটা প্রশ্ন, এই যে দেখো হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো, এটা হচ্ছে আইসোলেটেড একটা প্রশ্ন, সিঙ্গেল একটা প্রশ্ন। কিন্তু যখনই আমি এমবেডেড করব, আমি জানি তুমি কোথায় থাকো, যেই আমি বলবো দেখো আই নো, ঠিক আছে, যখন আমি বলবো আই নো হোয়ার ইউ লিভ, তখন কিন্তু সেন্টেন্সটা স্ট্রাকচারটা কি দেখো, ডুটাটা নাই, এই যে দেখো এই ডুটা তখন এখানে কিন্তু কি নাই, দেখো এই ডুটা তখন এখানে নেই, এখানে কিন্তু এই ডুটা নাই। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে, আমরা টেকনিকটা মনে রাখবো কিভাবে, শর্টকাট আমরা মনে রাখবো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ডাব্লিউএস কোশ্চেন, এটা মনে রাখবা, ডাব্লিউএস কোশ্চেন প্লাস আবারও সাবজেক্ট প্লাস আবারও ভার্ব, এই স্ট্রাকচারটা একটু মনে রাখবে, তাহলে আর কোনোদিনও তোমার ভুল হবে না এমবেডেড কোশ্চেন। ঠিক আছে, সাবজেক্ট প্লাস ভার্ব, ডাব্লিউএস কোশ্চেন, তারপর আবারও সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে এটা কি হয়ে যাবে, এই যে আই নো হোয়ার ইউ লিভ, তাহলে আই নো সাবজেক্ট প্লাস ভার্ব, ডাব্লিউএস কোশ্চেন, এই যে ডাব্লিউএস কোশ্চেন, তারপরে সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে আগেও দেখো সাবজেক্ট প্লাস ভার্ব, এই যে দেখো আগেও সাবজেক্ট প্লাস ভার্ব, পরেও সাবজেক্ট প্লাস ভার্ব, তাহলে দেখো আগেও সাবজেক্ট প্লাস ভার্ব, এই যে দেখো আগেও সাবজেক্ট প্লাস ভার্ব, আবার পরেও কি দেখো সাবজেক্ট প্লাস ভার্ব, দেখো দুই দিকে সাবজেক্ট প্লাস ভার্ব, মাঝখানে হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন, এই যে দেখো মাঝখানে হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন, দ্যাট ইজ কজ এমবেডেড মানে ইনডাইরেক্ট কোশ্চেন। ব্যারনস্টোফেলে আবার তুমি এটাকে পাবে ইনডাইরেক্ট কোশ্চেন হিসেবে, ওখানে আবার এটা এমবেডেড বলেনি, এটাকে বলেছে ইনডাইরেক্ট কোশ্চেন, দুটোই বলতে পারবে, কোনো সমস্যা নেই। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, সাবজেক্ট প্লাস ভার্ব, কোশ্চেন ওয়ার্ড, তারপরে সাবজেক্ট প্লাস ভার্ব। যেমন তুমি বলতেছো where will the meeting take place, এটা একটা প্রশ্ন, জাস্ট একটা প্রশ্ন, where will, তখন উইলটা আগে আসছে, তখন উইলটা আগে আসছে। কিন্তু যখন আমি এটাকে এমবেডেড কোশ্চেন নিয়ে যাব, এই যে দেখো এটা হচ্ছে এমবেডেড কোশ্চেন, যখন এমবেডেড কোশ্চেনে নিয়ে যাব তখন সেটা হয়ে যাবে we have not ascertained, ঠিক আছে, where the meeting will take place, দেখো সাবজেক্ট প্লাস ভার্ব, এই যে দেখো সাবজেক্ট প্লাস ভার্ব, ঠিক আছে, তারপর ডাব্লিউএস কোশ্চেন, তারপর আবার সাবজেক্ট প্লাস ভার্ব, এই জিনিসটা মনে রাখবা। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব, ডাব্লিউএস কোশ্চেন, আবার সাবজেক্ট প্লাস ভার্ব। এরপরে দেখো সাধারণ একটা প্রশ্ন কিভাবে হয়েছে, দেখো why did the plane land at the wrong airport, why did আছে ওখানে, কিন্তু এখানে সে কি হয়ে গেছে, এমবেডেড এ কি হয়ে গিয়েছে, দেখো the authorities cannot figure out why the plane landed, এই যে দেখো why, ডাব্লিউএস কোশ্চেন, তারপরে সাবজেক্ট, ডাব্লিউএস কোশ্চেনের পরে সাবজেক্ট, তারপরে কি হচ্ছে ভার্ব, এই যে দেখো ডাব্লিউএস কোশ্চেন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে এমবেডেড কোশ্চেন আমরা শর্টকাটে মনে রাখবো সাবজেক্ট প্লাস ভার্ব, ডাব্লিউএস কোশ্চেন, সাবজেক্ট প্লাস ভার্ব, এবং সেখানে কিন্তু কোনো প্রশ্নবোধক চিহ্ন দেওয়া যাবে না, এই যে এখানে একটা ফুল স্টপ দিতে হবে, এটা কিন্তু কোনো প্রশ্নবোধক চিহ্ন দিতে পারবে না, এই যে এই সেন্টেন্সে কিন্তু কোনো প্রশ্নবোধক চিহ্ন দিতে পারবে না, এটাতে কোনো প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা যাবে না। তাই আশা করি এটা বুঝতে পেরেছো। এই জন্য মনে রাখবে এখানে একটা কথা, যে সাবঅর্ডিনেট ক্লজ কখনো কি হতে পারে না, ইন্টারোগেটিভ হতে পারে না, সাবঅর্ডিনেট ক্লজ কখনো কি হতে পারবে না, ইন্টারোগেটিভ হতে পারবে না, ঠিক আছে, এটা মনে রাখবে, সাবঅর্ডিনেট ক্লজ কখনো কি হতে পারবে না, ইন্টারোগেটিভ হতে পারবে না। হ্যাঁ, প্রিন্সিপাল ক্লজ কি হতে পারে, প্রিন্সিপাল ক্লজ ইন্টারোগেটিভ হতে পারে, এটা ঠিক আছে, কোনো সমস্যা নেই, প্রিন্সিপাল ক্লজ আমরা কি পেতে পারি, ইন্টারোগেটিভ হতে পারে, ঠিক আছে, সেটা আমরা দেখব। তাহলে একই জিনিস ওটা বলবো আমি। আচ্ছা, তাহলে এটা বুঝছো কিনা, এবার দেখো এটাকে যদি আমি প্রিন্সিপাল ক্লজ ইন্টারোগেটিভ হতে পারে, আমি এটা বলতে পারি, দেখো ডু আই নো হোয়ার হি লিভস, তখন কিন্তু এটা ইন্টারোগেটিভ চিহ্ন দিতে হবে, ডু আই নো হোয়ার হি লিভস, দেখো এটা কিন্তু আর ফুল স্টপ দিলে ভুল হয়ে যাবে, এই যে আমি ফুল স্টপ দিলাম এখানে, এটা তখন কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে, কারণ দেখো প্রিন্সিপাল ক্লজ ইন্টারোগেটিভ,
প্রিন্সিপাল ক্লজ ইন্টিগ্রেটিভ, তখন এটাকে চেঞ্জ করে কি দিতে হবে আমার, এই যে প্রশ্নবোধক দিতে হবে, তাছাড়া সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। তার মানে এই যে এটা দেখো প্রশ্নবোধক, এটা প্রশ্নবোধক, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ যদি ইন্টিগ্রেটিভ হয় তাহলে আমি ইন্টিগ্রেটিভ সাইন দিব, আদারওয়াইজ আমি যদি এটা প্রিন্সিপাল ক্লজ ইন্টিগ্রেটিভ নয়, এই জন্য এখানে আমি কি দিব, দেখো ফুল স্টপ ব্যবহার করব। এখানে আমি এই জন্য ফুল স্টপ ব্যবহার করবো, এখানে ইন্টিগ্রেটিভ চিহ্ন ব্যবহার করা যাবে না। এবার দেখো যে তোমরা এইটাতে এবার আমরা আসি, এই যে দেখো, তাহলে এটা মনে রাখবে, ডু ইউ নো, এই যে দেখো ইন্টিগ্রেটিভ এখানে, ডু ইউ নো হোয়ার হি ওয়েন্ট, এই যে দেখো ডু ইউ নো হোয়ার হি ওয়েন্ট, এখানে কেন প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে, কারণ শুরুতে কি আছে দেখো, ডু ইউ নো, তুমি কি জানো সে কোথায় গিয়েছিল, তুমি কি জানো সে কোথায় গিয়েছিল। একইভাবে কুড ইউ টেল মি, দেখো ইন্টিগ্রেটিভ, এই যে দেখো কুড ইউ টেল মি, তাহলে হোয়াট টাইম ইট ইজ ইট বলা যাবে না, এই দেখো এটা ইন্টিগ্রেটিভ হয়নি, হোয়াট টাইম ইজ ইট বলা যাবে না, কি বলতে হবে, হোয়াট টাইম ইট ইজ, হোয়াট টাইম ইট ইজ, এটা মনে রাখবা। তাহলে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে আমার স্ট্রাকচারটা হচ্ছে, আমি বলেছি প্রিন্সিপাল ক্লজ যদি ইন্টিগ্রেটিভ চিহ্ন হয় তাহলে ইন্টিগ্রেটিভ চিহ্ন দিতে হবে, আর যদি প্রিন্সিপাল ক্লজ তোমার ইন্টিগ্রেটিভ না হয়, অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ যদি হয় বা নেগেটিভ যদি হয়, কোনো সমস্যা নেই, ইন্টিগ্রেটিভ হতে পারবে না। যদি হয় তাহলে কি হবে, সাবজেক্ট প্লাস ভার্ব, ডাব্লিউএস কোশ্চেন সাবজেক্ট প্লাস ভার্ব, তখন ওই সূত্রটি মেনে চলবে আর কি, ঠিক আছে। এই যে দেখো মনে রাখবো কিভাবে, দা প্রফেসর ডিড নট নো, এটা হচ্ছে হাউ মেনি স্টুডেন্টস উড বি ইন হার আফটারনুন ক্লাস, তাহলে ডিড নট নো, জানতো না, তাহলে এটা নেগেটিভ করেছো তুমি। এরপরে দেখো হাউ এর বর্ধিত অংশ, হাউ মেনি স্টুডেন্ট, এটা হচ্ছে হাউ এর বর্ধিত অংশ, হাউ এর বর্ধিত অংশ মানে এটাও ডাব্লিউএস কোশ্চেন, পুরোটাই ডাব্লিউএস কোশ্চেন। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব ডাব্লিউএস কোশ্চেন, তারপরে কি খেয়াল করে দেখো, হাউ মেনি, হাউ তারপরে হচ্ছে মেনি স্টুডেন্টস, তারপরে হচ্ছে উড বি, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, হাউ হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন, আর এখানে মেনিটা হচ্ছে কি, এটা সাবজেক্ট, এই যে মেনিটা হচ্ছে এখানে সাবজেক্ট, ঠিক আছে। এখন হাউ এর বর্ধিত অংশ এসে আমরা এখানে পাবো, এই যে হাউ লং, দেখো এখানে এসে আমরা বর্ধিত অংশ পাচ্ছি, হাউ লং দ্য ইন্টারভিউ উইল টেক, তা আই হ্যাভ নো আইডিয়া হাউ লং দ্য ইন্টারভিউ উইল টেক, বুঝতে পেরেছো। তাহলে তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এটা একটা সেন্টেন্স, দেখো এটা একটা সেন্টেন্স, আবার এই পরের টুকু আরেকটা সেন্টেন্স, মাঝখানে হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন, আর এখানে হচ্ছে হাউ এর বর্ধিত অংশ, হাউ লং, সেম কথা, এখানে একটা সেন্টেন্স, এখানে একটা সেন্টেন্স, এই যে দেখো পরে আরেকটা সেন্টেন্স, পরে আরেকটা সেন্টেন্স, আবার এখানে দেখো ডু দে নো, এই যে দেখো ইন্টিগ্রেটিভ, আর এখানে হাউ এর বর্ধিত অংশ, দেখো হাউ অফেন, এটা হচ্ছে হাউ এর বর্ধিত অংশ, হাউ এর বর্ধিত অংশ। এরপরে দেখো এটা ইন্টিগ্রেটিভ প্রশ্ন চিহ্ন দেয়া আছে, দেখো এটা ইন্টিগ্রেটিভ চিহ্ন দেয়া আছে আর কি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে মূল মিনিং, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, অনেকে প্রশ্ন করেছে, আমি কিছুক্ষণ পরে উত্তর দিচ্ছি, একটু পরে উত্তর দিচ্ছি। আই উইল টেল ইউ হোয়াট কাইন্ড অফ, এটা হচ্ছে হোয়াট এর বর্ধিত অংশ, ঠিক আছে, হোয়াট এর বর্ধিত অংশ। হুজ বুক, এটা হুজ এর বর্ধিত অংশ, তাহলে বুঝতে পেরেছো। আর হু এর একটা ব্যতিক্রম জিনিস আছে, হু নিজেই সাবজেক্ট, এই যে হু দেখো, হু নিজেই সাবজেক্ট, আমরা জানি হু নিজেই সাবজেক্ট, হু প্লাস ভার্ব হয়, তাহলে এখানে কোনো চেঞ্জ হবে না। এই যে দেখো এখানে দে ক্যান নট ডিসাইড হু উইল পেইন্ট দ্য পিকচার, এই যে দেখো এখানে কিন্তু কোনো চেঞ্জ নাই। তবে স্বাভাবিক ইন্টারোগেটিভ সেন্টেন্সও যা জাস্ট ওটাকে ডাব্লিউএস কোশ্চেনের পরে নিয়ে আসলেও সেম হবে, এখানে কিন্তু কোনো চেঞ্জ হবে না। যেমন হু কেম, কে এসেছিল, আবার আমি বলতে পারি আমি জানি কে এসেছিল, আই নো হু কেম, সেটাও বলতে পারবে, কোনো সমস্যা নেই। তাহলে দেখো হু এর ক্ষেত্রে একটা এক্সট্রা ক্ষমতা আছে, হু নিজেই কি হতে পারে, সাবজেক্ট হতে পারে, ঠিক আছে। এখানে এবার অনেকগুলো এক্সারসাইজ আছে, এবার আমরা একটু প্রশ্নে আসি। অনেকে দু একটা প্রশ্ন করেছো, আমরা একটু উত্তরটা দেওয়ার চেষ্টা করি। এমবেডেড কোশ্চেন হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে আরেকটা সেন্টেন্স ঢুকে যাওয়া, দ্যাট ইজ এমবেডেড, ঠিক আছে। এম শব্দের অর্থ হচ্ছে আসলে ইন হয়ে যাওয়া। তাহলে একটা সেন্টেন্সের মধ্যে যখন আরেকটা সেন্টেন্স ঢুকে যাচ্ছে তখন সেই সেন্টেন্সটা হচ্ছে এমবেডেড বা ইনডাইরেক্ট কোশ্চেন, ওটা কিন্তু কোনো প্রশ্ন না। একটু খেয়াল করে দেখো যে যখন আমি বলছি যে আমি জানি তোমার নাম কি, আই নো হোয়াট ইউর নেম ইজ, এটা কিন্তু কোনো প্রশ্ন না, ঠিক আছে। তাহলে একটা প্রশ্ন, একটা অর্থাৎ একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স একটা সেন্টেন্সের মধ্যে ইন হয়ে গিয়েছে, এমবেডেড হয়ে গিয়েছে, এই জন্য এটাকে বলা হয় এমবেডেড অথবা ইনডাইরেক্ট কোশ্চেন আর কি, প্রশ্নটা সরাসরি নয় এই জন্য। আচ্ছা, এরপরে বলেছে হি নিডস মানি আর হি ইজ ইন নিড অফ মানি, এটা তো আমি বলেছি এটা সেম মিনিং, কোনো পার্থক্য নাই, জাস্ট ওটা ভার্ব, এখানে নিড হচ্ছে নাউন, এখানে নিড হচ্ছে নাউন। হ্যাঁ, ভার্বের পজিশনে বসলে ভার্ব, গুড উত্তর করেছে আব্দুল্লাহ আল মুদাসসির, ভার্বের পজিশনে বসলে ভার্ব, নাউনে যেমন আই নিড ওয়াটার, সেখানে ওয়াটার হচ্ছে নাউন, কিন্তু আই ওয়াটার মাই গার্ডেন, আমি আমার বাগানে পানি দিই, ঠিক আছে, তখন ওয়াটারটা ভার্ব, কারণ এখানে পানি দেয়া বোঝাচ্ছে, পানি দেয়া বোঝাচ্ছে আর কি। হ্যাঁ, হি ওয়াটার, আই ওয়াটার, এরকম পানি দেয়া বোঝাচ্ছে।
ওকে, এবার আমরা আসবো হচ্ছে ট্যাগ কোশ্চেনের কিছু জটিল নিয়ম আছে, যদিও ট্যাগ কোশ্চেন খুবই সহজ, এখান থেকে খুব একটা প্রশ্ন আসে না, তোমরা অনেকেই আছো এখানে ট্যাগ কোশ্চেনে অনেক ভালো পারো, তবুও আমি কিছু কিছু ব্যতিক্রম নিয়ম নিয়ে আলোচনা করব। প্রথম কয়েকটা জিনিস একটু বলে নেই, সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেনের কিছু ব্যতিক্রম নিয়ম জিনিসটা আমি কথা বলবো। এক নাম্বার বিষয় হচ্ছে ট্যাগ কোশ্চেনের মৌলিক জিনিস আমরা জানি, পজিটিভ সেন্টেন্স, নেগেটিভ ট্যাগ, নেগেটিভ সেন্টেন্স, পজিটিভ ট্যাগ, এটা আমরা সবাই জানি, এটা নিয়ে কারো কোনো সমস্যা হওয়ার কথা না। তার মানে আগের সেন্টেন্সটা যদি পজিটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ, আগের সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন হবে পজিটিভ। আর একটু খেয়াল রাখতে হবে যে প্রথম সেন্টেন্সের মধ্যে কোনো নেগেটিভ শব্দ আছে কিনা, বা হিডেন কোনো নেগেটিভ শব্দ আছে কিনা, যেটা দেখা যায় না, বোঝা যায় না। যেমন ধরে নাও হার্ডলি, তাহলে হার্ডলি শব্দটি বোঝা যায় না। ফিউ, এটা যে নেগেটিভ শব্দ এটা বোঝা যায় না। ফিউ শুধু ফিউ হচ্ছে নেগেটিভ শব্দ। তাহলে হি হার্ডলি কামস, এটা ট্যাগ কোশ্চেনটা কি হবে, পজিটিভ হয়ে যাবে, কারণ হার্ডলিটি একটি নেগেটিভ শব্দ। তো এইগুলো তোমরা জানো, তাহলে নেগেটিভ শব্দ সম্পর্কে তোমার একটা ভালো ধারণা থাকতে হবে। এবার আমি ব্যতিক্রম কিছু নিয়ে কথা বলবো, আর বাকিগুলো তোমরা তো এমনিই পারবা আশা করি। আর এখানে কতগুলো ব্যতিক্রম নিয়ে আমি একটু কথা বলছি। দেখো, এই যে দেখো, দেয়ার আর অনলি 28 days in February, ঠিক আছে, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে, এটা একটা পজিটিভ সেন্টেন্স, তাহলে ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ, তাহলে আরটা কি যাবে আরএন্ড। আর ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে মনে রাখবা, দেয়ার আর হেয়ার এর সাবজেক্ট সবসময় দেয়ার আর হেয়ারই হবে। দেয়ার এবং হেয়ার এর সাবজেক্ট সবসময় দেয়ার এবং হেয়ারই হবে, মনে রাখবা। দেয়ার আর হেয়ার এর সাবজেক্ট ট্যাগ কোশ্চেনেও ওই দেয়ার আর হেয়ারই হবে। এই যে দেখো এখানে বলেছে হেয়ার দেয়ার, এই যে দেখো আরএন্ড দেয়ার, এটা নেগেটিভ, দেখো আরএন্ড দেয়ার। একইভাবে ইটের সাবজেক্ট টু ইটই হবে, ইট ইজ রেইনিং, তাহলে ইজন্ট ইট ইজ নট ইট ইজ, হ্যাঁ ইট ইজ এন্ড রেইনিং নাও, নাও, তাহলে এটা নেগেটিভ, এই জন্য ইন্টিগ্রেটিভ হয়ে যাবে কি ইজ ইট, এটা ইন্টিগ্রেটিভ হয়ে যাবে ইজ ইট, যেহেতু এটা নেগেটিভ এটা পজিটিভ ইন্টিগ্রেটিভ হয়ে যাচ্ছে। তাহলে নেগেটিভ সেন্টেন্স এর জন্য পজিটিভ ট্যাগ, পজিটিভ সেন্টেন্স নেগেটিভ ট্যাগ। তারপরে বয়েস, এই যে আর ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট কখনো নাউন হতে পারে না, এটা একটা পয়েন্টটা মনে রাখবা। ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট কখনো নাউন হতে পারে না, ঠিক আছে, ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট কখনো নাউন হতে পারে না। তাহলে এই যেখানে দ্য বয়েস এর সাবজেক্ট কি দিব, যেহেতু এটা নেগেটিভ তাহলে এটা পজিটিভ হয়ে যাবে ডু দে। দেখছো এখানে কি ব্যবহার করা হয়েছে, দ্য বয়েস এর জন্য দে ব্যবহার করা হয়েছে, দ্য বয়েস এর জন্য কি ব্যবহার করা হয়েছে, দে ব্যবহার করা হয়েছে। ইউ এন্ড আই মিলে দেখো আমরা, ইউ এন্ড আই টকড, দেখো ট্যাগ কোশ্চেন কি ব্যবহার করা হয়েছে, ডিডেন্ট উই, দেখো ডিডেন্ট উই, তখন এটা প্রোনাউন ব্যবহার করেছে উই, তাহলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট কখনো নাউন হতে পারে না। ইউ ওন বি, তাহলে এখানে কি হয়ে গেল উইল ইউ, দেখো সেম জিনিসটাই থাকবে, অক্সিলারি ভার্ব আগে আসবে এখানে, তারপরে সাবজেক্ট, অক্সিলারি তারপরে সাবজেক্ট, অক্সিলারি তারপরে সাবজেক্ট। জিল এন্ড জো দুইজন, দেখো তাহলে হ্যাভেন দে, এই যে দেখো হ্যাভেন দে, হ্যাভেন দে। ইউ হ্যাভ টু চিলড্রেন, এটা দুই ভাবে করতে পারো, এটা আমেরিকান ইংলিশ, ইউ হ্যাভ টু চিলড্রেন ডোন্ট ইউ, এটা আমেরিকান ইংলিশ। অর্থাৎ হ্যাভ যখন প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হয় তখন আমেরিকানরা এটাকে সাধারণ ভার্ব হিসেবেই ব্যবহার করে, আর যদি ব্রিটিশ ইংলিশ হয় তখন ট্যাগ কোশ্চেনটা হবে, এই যে এখানে লিখিয়ে দিয়েছি দেখো হ্যাভেন্ট ইউ। তাহলে যেহেতু টোফেল বইটা আমেরিকান ইংলিশকে ফলো করে লেখা, এই জন্য এখানে তুমি ডু নট বা ডাজ নট এগুলোই পাবা। তাহলে হ্যাভ যখন প্রিন্সিপাল ভার্ব হবে, একইভাবে হ্যাভ যখন প্রিন্সিপাল ভার্ব হবে তখন ডু নট বা ডাজ নট ব্যবহার করব। আর হ্যাভ যদি আমরা যদি ব্রিটিশ ইংলিশ ফলো করি তাহলে আমরা সরাসরি হ্যাভেনটাও বলতে পারবো, আমরা হ্যাভেনটাও ব্যবহার করতে পারবো। যেমন শি হ্যাজ অ্যান এক্সাম টুমরো, এটা আমেরিকান ইংলিশে বলবে ডাজেন্ট শি, কিন্তু ব্রিটিশ ইংলিশে বলতে পারে হ্যাজেন্ট শি, হ্যাজেন্ট শি, ঠিক আছে। তাহলে এবার ট্যাগ কোশ্চেনের আমরা কতগুলো এখানে দেওয়া আছে অনেকগুলো, এগুলো আমি না দিলে কতগুলো পয়েন্ট তোমাদের একটু দিচ্ছি, এগ্রিমেন্টে আমরা যাব না আজকে এই পর্যন্তই, কিন্তু একটু কতগুলো লিখে নাও। সেটা হচ্ছে যদি কখনো, এই পয়েন্টটা একটু খেয়াল করবা, যদি কখনো ইউজ টু থাকে, ইউজ টু, তাহলে ট্যাগ কোশ্চেন হবে ডিডেন্ট, তাহলে ট্যাগ কোশ্চেন কি হবে মনে রাখবে ডিডেন্ট, তাহলে ট্যাগ কোশ্চেন হবে ডিডেন্ট, এটা একটু খেয়াল করবা। ইউজ টু যদি থাকে, তাহলে এগুলো কতগুলো পয়েন্ট একটু শিখিয়ে দিচ্ছি, যদি ইউজ টু থাকে তাহলে ট্যাগ কোশ্চেন হয়ে যাবে ডিডেন্ট, এটা মনে রাখবা, ইউজ টু থাকলে ডিডেন্ট হয়ে যাবে। আচ্ছা, এখন ইম্পারেটিভ সেন্টেন্স অনেকগুলো নিয়ম আছে, যেমন যদি ইম্পারেটিভ সেন্টেন্স যদি পজিটিভ হয় তাহলে তুমি যে কোনো ট্যাগ কোশ্চেন ব্যবহার করতে পারবা। ইম্পারেটিভ সেন্টেন্স যদি পজিটিভ হয় তাহলে যে কোনো সেন্টেন্স ট্যাগ কোশ্চেনে যে কোনো কিছু ব্যবহার করা, যেমন যে ডু দ্য ওয়ার্ক, তাহলে উইল ইউ বলতে পারো, ওন্ট ইউ বলতে পারো, ক্যান ইউ বলতে পারো, ক্যান্ট ইউ বলতে পারো, অনেকগুলো জিনিস ব্যবহার করা যাবে। কিন্তু যদি ডোন্ট থাকে, ঠিক আছে, যদি ইম্পারেটিভ সেন্টেন্সে যদি এই দেওয়া থাকে, ডোন্ট দেওয়া থাকে, তাহলে অবশ্যই ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ,
ইম্পারেটিভ সেন্টেন্সে যদি এটা দেয়া থাকে তাহলে ট্যাগ কোশ্চেন অবশ্যই উইল ইউ। কিন্তু পজিটিভ হলে অনেক কিছু হতে পারে, ক্যান ইউ হতে পারে, উইল ইউ হতে পারে, ঠিক আছে, উড ইউ হতে পারে, কুড ইউ হতে পারে, ওগুলো হতে পারে। কিন্তু যদি ইম্পারেটিভ সেন্টেন্স নেগেটিভ হয়, ডোন্ট থাকে, তাহলে কিন্তু ট্যাগ কোশ্চেন আবার পজিটিভ হয়ে যাবে, অর্থাৎ সবসময় সেটা হয়ে যাবে আবার উইল ইউ, তখন সে সবসময় কি হয়ে যাবে উইল ইউ। আশা করি বুঝতে পেরেছো। তাহলে ট্যাগ কোশ্চেন আরো অনেক ব্যতিক্রম নিয়ম আছে, যে স্বাভাবিকভাবে যেহেতু ট্যাগ কোশ্চেন থেকে মূলত কি প্রশ্ন কম হয়, খুবই কম আসে পরীক্ষায় ট্যাগ কোশ্চেন থেকে। তবে আর্টসের যারা বা মেডিকেলে বা আর্টসে বা অন্যান্য জায়গায় যারা এই পরীক্ষা দিচ্ছ, তারা এই জিনিসগুলো ঠিক আছে তোমরা করতে পারবে। অনলি থাকলে তো নেগেটিভ হওয়ার কথা না, মানে অনলি শুধু না, অনলি শব্দটা তো আলাদা কোনো শব্দ না, এটা কোনো নেগেটিভ শব্দ না, ঠিক আছে, অনলি কিন্তু কোনো নেগেটিভ শব্দ না, ঠিক আছে, অনলি কোন অনলি প্লেসমেন্ট অনুযায়ী অনলি ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে, এটা জানবো। আচ্ছা, তাহলে নিড যদি মডাল হয় তাহলে আমি বলেছি নিড এন্ড দিবে, নিড নট যদি বলি তাহলে নিড হি হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে ওই জিনিসটি মনে রাখবো। তাহলে এখানে যেটা আছে ইম্পারেটিভ, আর একটা হচ্ছে যদি তোমার কোনো যেমন এ ডক্টর এরকম যদি আসে, এ ডক্টর, ঠিক আছে, এ ডক্টর হ্যাজ কাম, তাহলে কি করবা, ঠিক আছে, তখন ট্যাগ কোশ্চেন কি হবে জানো, এ ডক্টর হ্যাজ কাম, তুমি জানো না ডক্টর ছেলে না মেয়ে, ঠিক আছে, তখন যেটা হয় মনে রাখবা, তখন যেটা হয় হ্যাজেন্ট হি, জেন্ডার না বোঝা গেলেও কোনো সমস্যা নাই, জেন্ডার যদি বোঝা নাও যায়, ঠিক আছে, জেন্ডার যদি বোঝা নাও যায় তখন তার ট্যাগ কোশ্চেন হয়ে যায়, সাবজেক্ট হয়ে যাবে হি, এটা মনে রাখবা, এটা একটু লিখে রাখো, যেখানে তুমি জেন্ডার বুঝতে পারবে না, জেন্ডার বোঝাবে, এ ডক্টর মেয়েও হতে পারে ছেলেও হতে পারে, তখন কি হবে হি দিতে পারো। সেম এ টিচারও হতে পারে, এ টিচার একজন ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, তাহলে আমরা হি ব্যবহার করব, ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট তখন আমরা কি ব্যবহার করব, হি ব্যবহার করব। আর সবাই আমরা জানি লেটস থাকলে কি হয়, এগুলো তোমরা জানো, মানে ট্যাগ কোশ্চেন নিয়ে তো খুব একটা সমস্যার কথা না। আর লেটস যদি থাকে তাহলে আমরা জানি সেক্ষেত্রে কি হয়ে যাবে, লেটস থাকলে শ্যালুই হয়ে যাবে, লেটস থাকলে কি হয়ে যাবে শ্যালুই হয়ে যাবে, ট্যাগ কোশ্চেনে লেটস থাকলে শ্যালুই হয়ে যাবে, ঠিক আছে। আর যদি লেট মি লেট হিম তাহলে উইল ইউ দিবা, যদি এরকম থাকে লেট মি লেট হিম এরকম যদি থাকে, লেট দেম যদি থাকে তাহলে হয়ে যাবে উইল ইউ, তখন এটা দিয়ে দিবা, ট্যাগ কোশ্চেন হয়ে যাবে তখন উইল ইউ, তখন এটা আবার ট্যাগ কোশ্চেন উইল ইউ দিয়ে দিবা অনুমতি চাওয়ার জন্য। তাহলে এই যে ট্যাগ কোশ্চেনের যে ভেরিয়েশন গুলো, এগুলো তোমাদের একটু শেখার প্রয়োজন আছে। এখানে বিস্তারিত ট্যাগ কোশ্চেন নাই, অতটা বেশি নাই আশা করি এরকম। তবুও তোমাদের যদি কোনো ব্যতিক্রম যদি নিয়ম থাকে কমপ্লেক্সের, আচ্ছা ট্যাগ কোশ্চেনটা আলাদা একটা ক্লাস নিব, হ্যাঁ, এখানে যেহেতু নাই সময় পাওয়া যাবে না, তোমাদের সমস্যা নেই, ট্যাগ কোশ্চেনের আলাদা একটা ক্লাস নিব তোমাদের যারা শুধু ট্যাগ কোশ্চেন যারা প্রবলেম ফেস করো, এরকম এই যে কমপ্লেক্স সেন্টেন্সে লিখেছো মজিদ আব্দুল, কারণ আমি 2008 শুধু ট্যাগ কোশ্চেনের উপরে একটা বই লিখেছি, 2000 তোমার 8 আজ থেকে 12 বছর আগে শুধু ট্যাগ কোশ্চেনের উপরে একটি বই আছে বাজারে। না হ্যাজেন্ট হি দিলে হবে না, যেখানে জেন্ডার বোঝা না যাচ্ছে সেখানে অবশ্যই হি দিতে হবে, সেটা যাই হোক না কেন, ঠিক আছে, সেটা যাই হোক না কেন এটা তোমরা ওই জিনিসটি দিতে পারবে না। আচ্ছা, এবার আমরা একটু কতগুলো পয়েন্ট শিখে নিই। দেখো আমাদের পরের যে আলোচনাটি সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট। আমাদের পরেই যেটা আমরা নেগেটিভ এগ্রিমেন্ট, এটা খুবই সহজ, অল্প কথা শেষ করতে পারবো, নেগেটিভ সাম এনি। এই ক্লাসের পরে তোমাদের এক্সারসাইজ নেগেটিভ এই এক্সারসাইজটা তোমরা করে ফেলবে আগামী দিনের ক্লাসের পাশাপাশি। আমরা এখান থেকে 8-10টা প্রশ্ন যদি পারি সমাধান করব আমরা এখান থেকে, একদিনে এতগুলো করা যাবে না, হয়তো মিনিমাম 10-15টা। এই যে মিনি টেস্ট 1 যেটা, এটা সরাসরি তোমরা 105 নাম্বার পেজ আর কি, 105 পেজ নাম্বার হচ্ছে 105, ওই এক্সারসাইজ গুলো একটু করে ফেলবা, তাহলে আগামী দিন তোমাদের আমি এখান থেকেই ওই পয়েন্টগুলো দেখাবো আর কি, ওই পয়েন্টগুলো দেখাবো। তাহলে ট্যাগ কোশ্চেনের মোটামুটি একটা ওভারঅল জাস্ট একটা ধারণা দিলাম, যেহেতু এটা ট্যাগ কোশ্চেনের ক্লাস না তবু আমি ধারণা দিলাম। তবু তোমাদের কিছু কিছু ঝামেলা হতে পারে, যেমন অনেকে প্রশ্ন করতে পারে আমাকে হ্যাড বেটার হলে কি দিব, ঠিক আছে, হ্যাড বেটার হলে আমরা কি ব্যবহার করি এটা কি জানো? হ্যাড বেটার হলে হ্যাড এন্টি ব্যবহার করবা, কিন্তু ব্রিটিশরা শুডেন্ট ব্যবহার করে, এই আমেরিকানরা কিন্তু ব্রিটিশরা হ্যাড এন্টি ব্যবহার করে, উড রাদার উড এন্টি ব্যবহার করে। কিন্তু মজার বিষয় হচ্ছে যে হ্যাড বেটারে কিন্তু কোনো শর্ট ফর্ম নাই, হ্যাড এন্ড বেটার এটা কিন্তু নাই, হ্যাড বেটারের কি নাই, কোনো শর্ট ফর্ম নেই, হ্যাড বেটারের কোনো শর্ট ফর্ম নাই, ঠিক আছে, উড রাদারের কোনো শর্ট ফর্ম নাই। কিন্তু ট্যাগ কোশ্চেন হ্যাড এন্টি হবে, উড এন্টি হবে, ট্যাগ কোশ্চেন হ্যাড এন্টি হবে, উড এন্টি হবে। আর যদি দেয়ার সাবজেক্ট হয় আমি বলেছি দেয়ারই হবে, যদি ইট সাবজেক্ট হয় তাহলে ইটি হবে,
ঠিক আছে। ফিউ যদি সাবজেক্ট থাকে তাহলে শুধু ফিউ হচ্ছে নেগেটিভ হবে, এ ফিউ এবং দা ফিউ সেটা কি হয়ে যাবে পজিটিভ। তো এই ধরনের অনেকগুলো তথ্য আছে, তো এটার জন্য আমি আলাদা শুধু ট্যাগের উপরে একটা আলাদা ক্লাস নিব, সেটা দেখে নিও পরে পারবা, যেহেতু এখানে জাস্ট মূল কি ইনফরমেশনগুলো দেয়া আছে। তা আই থিঙ্ক তাহলে আমরা অনেকগুলো জিনিস নিয়ে আলোচনা করলাম। তোমাদের এবার আর কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু দেখে নিই। কমপ্লেক্স সেন্টেন্স এগুলো আমরা ট্যাগে আমি পড়াই দিব আলাদা, এটা নিয়ে আমার অনেক কিছু লেখা আছে, তোমরা অনেক নতুন তথ্য দিতে পারবো ইনশাল্লাহ দিব। কিন্তু অদ্ভুত ট্যাগ কোশ্চেন বাংলাদেশে করা হয়, যেমন তোমরা ট্যাগ কোশ্চেন করো হচ্ছে গুড মর্নিং এর ট্যাগ কোশ্চেন করো, কিন্তু আজকে থেকে মনে রাখবে যে এটা গুড মর্নিং এর কখনো ট্যাগ কোশ্চেন হয় না, ঠিক আছে। গুড মর্নিং থ্যাংক ইউ এর কখনো ট্যাগ কোশ্চেন হয় না। কিন্তু দুঃখজনক যে আমাদের এগুলো একাডেমিক পরীক্ষায় আসে, এসএসসির মতো পরীক্ষায় এই জিনিসগুলো দেয়া হয়, টেস্টের পরীক্ষায় এই জিনিসগুলো দেয়া হয়। তো এগুলো আমরা অনেক কিছু জানি না, যে কোন সেন্টেন্সগুলো আসলে মূলত ট্যাগ কোশ্চেন হয়, কোন সেন্টেন্সগুলো মূলত ট্যাগ কোশ্চেন হয় না। এগুলো অনেকগুলোই জিনিস আমরা সঠিকভাবে হয়তো কখনো শেখার চেষ্টা করি না, বা আমাদের কখনো আগ্রহ থাকে না এই জিনিসটা জানার জন্য। এইটা কিন্তু খুবই দুঃখজনক আমাদের জন্য। ইনশাল্লাহ আমরা সামনে চেষ্টা করব এই জিনিসগুলো বিস্তারিত শেখার জন্য, যে কখন কোনটি রাইট। তাহলে ট্যাগ কোশ্চেনের অনেক নিয়ম আছে, যে কমপ্লেক্স সেন্টেন্সের নিয়ম আছে, কম্পাউন্ড হলে কি করবা ট্যাগের, আর কখনই বা ট্যাগ কোশ্চেন করতে হয়, কেনই বা ট্যাগ কোশ্চেন করা যাবে না। গ্রিটিংস এর কখনো ট্যাগ কোশ্চেন হয় না, মনে রাখবে গ্রিটিংস কখনো ট্যাগ কোশ্চেন হয় না। হ্যাঁ বলতে পারো হি থ্যাঙ্কড মি, এটা ট্যাগ কোশ্চেন হতে পারে, ঠিক আছে। হি উইশড মি গুড মর্নিং, এটা ট্যাগ কোশ্চেন হতে পারে। ডিডেন্ট হি, এটা হতে পারে। কিন্তু শুধু গুড মর্নিং এর কখনো ট্যাগ কোশ্চেন হবে না। তুমি গুগলে সার্চ দিলে এরকম হাজার হাজার রেফারেন্স পাবা, যে তোমার গুড মর্নিং, তারপরে হচ্ছে এই থ্যাংক ইউ, এই ধরনের শব্দগুলোর, গ্রিটিংস এই ধরনের শব্দগুলোর, এই সেন্টেন্সগুলোর বা যে এক্সপ্রেশনগুলোর, এই এক্সপ্রেশনগুলোর কি হবে না, কোনো ট্যাগ কোশ্চেন করা যাবে না। আস্তে আস্তে তোমাদের এই জিনিসগুলো শিখে নিতে হবে, তাহলে তোমরা খুব ভালো করতে পারবে। তো মোটামুটি তোমরা ধারণা করতে পেরেছো। আর ইন নিড অফ, এটা তো আমি বলেছি, ব্যাখ্যা করেছি। নিড অফ ওয়াটার ভার্ব ওয়ান্ট, হ্যাঁ ওয়ান্ট ওই নিয়মে বসতে পারে, কোনো সমস্যা নেই। কমপ্লিমেন্ট প্রোনাউন্স, ওকে, মোটামুটি এই হচ্ছে। তাহলে আজকে আমরা আর কন্টিনিউ করছি না। তাহলে পরের পার্টটা আগামী দিন থেকে কিন্তু অনেক ইম্পর্টেন্ট আলোচনা আছে। আস্তে আস্তে আমরা কঠিন টপিকের দিকে যাচ্ছি। আজকে যেমন একটা জিনিস শিখলাম এমবেডেড, এটা নতুন একটা জিনিস তোমাদের জন্য, যেটা অনেক জায়গায় বইতে আছে, আমি বলেছি ইনডাইরেক্ট কোশ্চেন, সেটা দেয়া আছে। সো আশা করি পরের ক্লাসে আমরা এই জিনিসগুলো নিয়ে আরো কিছু এগ্রিমেন্ট, নেগেটিভ এবং পজিটিভ এগ্রিমেন্টের যে মৌলিক বিষয় যেটা পরীক্ষায় আসে, সেখান থেকে আমরা শুরু করব। তার আগ পর্যন্ত তোমরা সকল এক্সারসাইজ করে ফেলবা, এবং ট্যাগ নিয়েও যদি কোনো প্রশ্ন আলাদাভাবে থাকে আমাকে ইনবক্সে দিতে পারো, কমেন্টে জানাতে পারো, বা পরবর্তীতে আমাদের ভিডিও আপলোড হয়ে যাওয়ার পরে জানাতে পারো, ঠিক আছে। তো অনেকে এই ভিডিওটা ডাউনলোড করতে চাইছে, এখন পারবা না। এটা হচ্ছে যে যেহেতু 1 ঘন্টার ভিডিও, এটা অনেক বড় ভিডিও, তার মানে একদিন পরে এটা আপ হয় আর কি, অটোমেটিক্যালি গুগল ইউটিউব থেকে এটা অটোমেটিক্যালি আপ হয়ে যায়, বাট সেটা একদিন লাগে। আগামী দিন সকালবেলা তোমরা এই ভিডিওটি আবার নতুন করে ডাউনলোড, বাট দেখতে পারবা, কিন্তু ডাউনলোড করতে পারবা না, ঠিক আছে। দেখতে পারবে, ডাউনলোড করা যাবে না। ডাউনলোড করতে পারবা আগামী দিন ক্লাসে। তাহলে আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আমার জন্য দোয়া করবে। আগামী দিন তোমাদের, তবে আগামী মঙ্গলবারে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী পার্ট নিয়ে, এবং মিনি টেস্টের প্রথম 15-20টা তোমরা যদি পারো করে রাখবা, প্রথম 20টি প্রশ্ন তোমরা করে রাখবে, কারণ আমি ওখান থেকে অনেক কিছু ব্যাখ্যা করব, তাহলে তোমাদের রুলসগুলো বুঝতে সহজ হবে। এই যে এই কয়দিন 5টা ক্লাস আমরা করলাম, এই ক্লাসগুলো করার আউটপুটটা কি, এই আউটপুটটা আমরা জানতে পারবো, ঠিক আছে। তাহলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।